আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম 2021 এর ফিজিক্স লাইভ ক্লাস 3 নাম্বার পর্বে। আজকে আমরা দেখব আলোর প্রতিফলন এই পুরো চ্যাপ্টারটি, ঠিক আছে? তো তোমরা যারা লাইভ ক্লাসে চলে এসেছো খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও লাইভ ক্লাস শুরু হয়েছে। আজকে একটা চ্যাপ্টার একদিনেই শেষ হয়ে যাবে, এতে করে তোমার সেরা কলেজের প্রিপারেশন হবে, আবার তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন হবে, আবার ইন্টারের অ্যাডভান্স প্রিপারেশন হয়ে যাবে। সো তিনটা লাভ আছে, তাই এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু জানিয়ে দিতে থাকো, শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপে লিঙ্কটা দাও, মেনশন করে দাও। আমরা একটু পরে ক্লাসটা শুরু করছি। তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও, খুব দ্রুত জানিয়ে দাও। আমরা এখন এই ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর সব কিছু ঠিক আছে কিনা সেটা একটু জানাও। ওকে, তাহলে আমরা একটু করে লিখি সেরা কলেজ ভর্তি প্রোগ্রাম 2021-এ 3 নাম্বার ফিজিক্স লাইভ ক্লাসে আজকে তোমাদেরকে কি পড়াবো? ফিজিক্সের 3 নাম্বার লাইভ ক্লাসে আজকে আমরা একটা পুরো চ্যাপ্টার দেখব, সেটা হচ্ছে আলোর প্রতিফলন। আমরা তোমাদেরকে প্রথমে শর্ট সিলেবাস আগে শেষ করে দিব, তারপর বাকি চ্যাপ্টারগুলো পড়াবো, ওকে? যাতে করে শর্ট সিলেবাসের উপর একটা ভালো দখল হয়ে যায়, ওকে? তো সেই সুবাদে আমরা প্রথম লাইভ ক্লাসে পড়েছিলাম তোমাদেরকে গতি চ্যাপ্টারটা, দ্বিতীয় লাইভ ক্লাসে পড়েছি কাজ শক্তি ক্ষমতা, তৃতীয় লাইভ ক্লাসে আলোর প্রতিফলন নিয়ে দেখব। আজকে পুরো আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটা আমরা দেখব আজকে, ওকে? আচ্ছা, সো সব কিছু ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবে। আর তোমরা খুব দ্রুত বিভিন্ন ফেসবুক গ্রুপে আমাদের আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। এছাড়া তোমাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে মেনশন করে দাও, যাতে করে সবাই আজকের ক্লাসে জয়েন করতে পারে। আর বরাবরের মতোই আমরা চেষ্টা করব পুরো একটা চ্যাপ্টার কাভার দেওয়ার। একই সাথে আমাদের ভিউ থাকবে এসএসসি পরীক্ষায় যেন প্রিপারেশনটা হয়ে যায়, তারপর সেরা কলেজ অর্থাৎ নটরডেম, হোলি ক্রস, সেন্ট জোসেফের জন্য যেন প্রিপারেশনটা হয়। আবার ইন্টারও এই চ্যাপ্টারটা আছে, ইন্টারের সেকেন্ড পেপার আলোর প্রতিফলন আবার পড়তে হবে। ইন্টারও যেন আমরা ভালো করে পড়তে পারি, সেই বেসিকটা আমরা যেন নিতে পারি। সো এইভাবে করে আমাদের একটা চ্যাপ্টার ভালো করে পড়লে তিনটা লাভ হবে। এসএসসি প্রিপারেশন হবে, সেরা কলেজের প্রিপারেশন হবে, ইন্টার প্রিপারেশন হবে। তাই আমি চাই তোমরা এই ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে খুব ভালো করে করো, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকেও জানিয়ে দেওয়া তোমাদেরই দায়িত্ব। তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, তোমাদের ফ্রেন্ড লিস্টে যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও। তারপর তোমরা তোমাদের স্কুলের কলেজের ফ্রেন্ডদের মেসেঞ্জারের মধ্যে লিঙ্কটা দিয়ে দাও, যাতে করে সবাই চলে আসতে পারে। ওকে, আমরা আর কথা বাড়াবো না, আমরা ক্লাসটা শুরু করি। তাহলে আসো শুরু করে দিই, আশা করি সবাই চলে আসছে। ওকে, শুরু করতে পারি। হ্যাঁ, মোটামুটি সবাই চলে আসা শুরু করেছে। ওকে, তাহলে দেখো ভাইয়া, আলোর প্রতিফলন খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আর তোমাদের নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো ভালো লাগে, তো আশা করি আজকেও ভালো লাগবে তোমাদের। ওকে ভাইয়া, তাহলে দেখো আলোর প্রতিফলন। আজকে যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, বিশাল একটা চ্যাপ্টার, তাই একটু তোমাদেরকে ফার্স্ট লিখতে হবে, ফার্স্ট শুনতে হবে, ফার্স্ট ক্লাস করতে হবে, ঠিক আছে? আজকে একটু লেখাটা ফাস্ট হতে হবে, ওকে? একটু বাঁকা হয়ে যাচ্ছে আজকে বোর্ডের অ্যাঙ্গেলটা মনে একটু বাঁকা। একটু ফাস্ট লিখতে হবে, একটু ফাস্ট শুনতে হবে তোমাদেরকে। আলোর প্রতিফলন চ্যাপ্টার 8। ওকে, তো আলোর প্রতিফলন থেকে আমরা 7টা কনসেপ্ট যদি দেখতে পারি তাহলে চ্যাপ্টার শেষ। কয়টা কনসেপ্ট দেখব? 7 কনসেপ্ট দেখব। 7টা কনসেপ্ট দেখব, চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আলোর প্রতিফলন বললেই 7টা কনসেপ্ট। তো চলো কনসেপ্টগুলো কি কি সেটা সম্পর্কে আগে জেনে আসি। 1 নম্বর কনসেপ্ট হচ্ছে আলো কি, সেই ব্যাপারটা জানা। তাহলে আলো কি এই ব্যাপারটা আমরা জানবো। 2 নম্বর কনসেপ্ট শোষণ সম্পর্কে আমরা পড়ব, শোষণ, ঠিক আছে? 3 নম্বর কনসেপ্ট প্রতিফলনের সূত্র আমরা পড়ব, প্রতিফলনের সূত্র দেখব। 4 নম্বর কি দেখব? আয়না দেখব, আয়নার প্রকারভেদ, আয়নার প্রকারভেদ, ঠিক আছে? আয়না, মন ভাঙা আয়না, যায় না ভেতা বলা যায় না। ওকে, যাই হোক। তারপর দেখব আয়নাই প্রতিবিম্ব, আয়নাই প্রতিবিম্ব। তারপর দেখব ম্যাথমেটিক্যাল সূত্র। 7 নম্বর কনসেপ্ট, সর্বশেষ কনসেপ্ট হচ্ছে
আয়নার ব্যবহার দেখব। সো আমাদের আজকের লাইভ ক্লাসে আমরা পুরো আলোর প্রতিফলন চ্যাপ্টারটা দেখব এবং এই পুরো চ্যাপ্টারে 7টা কনসেপ্ট আছে। 7টা কনসেপ্ট যদি আমরা দেখতে পারি পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো 7টা কনসেপ্ট কি কি? প্রথমত আলো কি এই ব্যাপারটা দেখতে হবে, শোষণ কি এই ব্যাপারটা দেখতে হবে, প্রতিফলনের সূত্র দেখতে হবে, আয়নার প্রকারভেদ, আয়নায় প্রতিবিম্ব গঠন, ম্যাথমেটিক্যাল সূত্রগুলো দেখব, আয়নার ব্যবহার দেখব। পুরো চ্যাপ্টারটা ইনশাআল্লাহ কভার হয়ে যাবে, আর কিছুই লাগবে না, কারো কাছে যেতেও হবে না। বাট আফসোস তোমরা অনেকে কম ক্লাস করছো, আজকে লাইভ ক্লাস অনেক কম স্টুডেন্ট। আমরা আশা করেছিলাম তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে দাওয়াত দিবে, সবাই মিলে ক্লাস করবে, কিন্তু তোমরা বরাবরের মতো আমাকে হতাশ করেছো। আমি ভেবেছিলাম তোমরা একজন ফ্রেন্ড 5 জন ফ্রেন্ডকে নিয়ে আসবে, আজকে 1000 স্টুডেন্ট একসাথে ক্লাস করবে। আমি আরও হতাশ হয়ে গেলাম। এটা খুবই দুঃখজনক ব্যাপার। তোমরা এখনও যারা আমাদের ক্লাসগুলো শেয়ার করছো না, ফ্রেন্ডদেরকে জানাচ্ছ না, এটা খুবই খারাপ। তোমার মাধ্যমে তোমার ফ্রেন্ড যদি একটা ভালো জিনিসের সন্ধান পায়, বিশ্বাস করো ভাই তোমার লাভ আছে। তোমার লাভ কি? আজকে তুমি তাকে একটা ভালো জিনিসের সন্ধান দিয়েছো, সে উপকৃত হয়েছে। আরেকদিন ডেফিনেটলি সে তোমাকে ভালো জিনিসের সন্ধান দিবে, তুমি উপকৃত হবে। পড়াশোনা এই ব্যাপারটা নিজের কাছে রাখার জিনিস না। পড়াশোনা এই ব্যাপারটা আলোর মতো। পড়াশোনা মানেই আলো, আর আলোর ধর্মই হচ্ছে ছড়িয়ে দেওয়া। তুমি একটা রুমের মধ্যে 100টা লাইট অথবা 100টা মোমবাতি রেখে লাভ নাই, তোমাকে আলো ছড়িয়ে দিতে হবে রুমের বাইরে। তোমার এখান থেকে ছড়িয়ে দিতে হবে, তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিতে হবে। তোমরা অনেকেই ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ক্লাসগুলো ছড়িয়ে দিচ্ছ না, জানাচ্ছ না তোমাদের ফ্রেন্ডদেরকে। তো তোমরা যদি না জানাও, সারা বাংলাদেশে এত স্টুডেন্ট আছে, SSC 21 বেছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, অথচ ক্লাস করে 200 স্টুডেন্ট। তার মানে তোমরা কি হচ্ছে, তোমরা নিজেরাই ক্লাস করছো, তোমাদের ফ্রেন্ডদেরকে বলছো না। খুবই দুঃখজনক ব্যাপার, হতাশাজনক ব্যাপার। আমাকে হতাশ করলে বরাবরের মতো। তোমরা লাইভ ক্লাসে যারা আছো, এখনও যারা ফ্রেন্ডদেরকে জানাওনি, মেনশন করে দাও কমেন্টের মধ্যে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিবে। বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করতে থাকো। দেখো কি তোমাদের কি পরিমাণ ফায়দা হবে। একটা ক্লাস করবে 1 ঘন্টার, তোমার একটা চ্যাপ্টার শেষ হচ্ছে। আলহামদুলিল্লাহ, এর চেয়ে আর বড় কী লাগে, তাও আর ফ্রিতে। এর আগেও কিন্তু আমরা গতি চ্যাপ্টার পড়েছি, পুরো চ্যাপ্টারটা শেষ করে দিয়েছি। এরপর আমরা কাজ ক্ষমতা শক্তি পড়েছি, আলহামদুলিল্লাহ পুরো চ্যাপ্টার শেষ করে দিয়েছি। আজকেও সেম কাজটা করবো ইনশাল্লাহ। সো শুরু করি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানাবো আমাদের ক্লাসের কথা। অনেকেই আমাদের আগের ক্লাস করতে পারে নাই, কোনো সমস্যা নাই। ফিল্ড সায়েন্সে অ্যানাউন্সমেন্টের মধ্যে সব ক্লাস একসাথে দেওয়া আছে, সেরা কলেজ ভর্তির সব ক্লাস একসাথে দেওয়া আছে, সে করতেই পারবে। ওকে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই শুরু করি। সবাই খাতা কলম নিয়ে যা যা পড়াবো সব কিছু লিখে রাখবে, সব কিছু, ঠিক আছে? খুব বেশি বেসিক দিব, কাজে আসবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, তাহলে আমরা শুরু করি। প্রথমত কনসেপ্ট 1 আলো কি এই ব্যাপারটা দিয়ে শুরু করব। তাহলে কনসেপ্ট 1 আসো, আলোর প্রতিফলন। কনসেপ্ট 1, ওকে। তাহলে আলোর প্রতিফলনের 1 নাম্বার কনসেপ্ট হচ্ছে আলো কি। কনসেপ্ট 1, ওকে। দেখো, ফার্স্ট অফ অল মনে করো আমার কাছে একটা চার্জ আছে, পজিটিভ চার্জ। তো এই পজিটিভ চার্জ, তার চারপাশে একটা ক্ষেত্রে আনফর্চুনেটলি কারেন্ট চলে গিয়েছে এবং একটু সময় নিয়েছে জেনারেটর আসার জন্য। আমরা একটু সময় নিব যাতে করে আমাদের ওয়াইফাইটা স্টেবল হয়। ওয়াইফাই যদি স্টেবল হয় আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করব। একটু করে মাঝখানে কারেন্ট চলে গিয়েছে, যার কারণে একটু সমস্যা হওয়ার কথা। একটু তোমরা ধৈর্য ধরো। আবার যদি আমাদের ওয়াইফাইটা স্টেবল হয়, আমাদের নেটওয়ার্ক স্টেবল হলে আমরা আবার শুরু করব, ঠিক আছে? এই সময়ে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তোমরা হয়তো আমার সাউন্ড শুনতে পাচ্ছ, ডেফিনেটলি আমার ভিডিও হয়তো ঝাপসা নেটওয়ার্কের কারণে, আমার সাউন্ড শুনতে পাচ্ছ। তোমরা কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, বিভিন্ন ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও। আমার নেটওয়ার্কটা স্টেবল হলেই আমরা আবার ক্লাসটা শুরু করব, ওকে? নেটওয়ার্কটা স্টেবল হওয়ার জন্য একটু সময় দিবে, আমার সাথে থাকবে। নেটওয়ার্ক স্টেবল হওয়ার জন্য একটু সময় দিবে আমাকে, ঠিক আছে? একটু পরে নেটওয়ার্ক স্টেবল, ওকে। আমাদের সব কিছু ঠিক আছে আশা করি। না দাঁড়াও, সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও। নেটওয়ার্ক আবার স্টেবল হয়েছে, আশা করি স্টেবল হয়েছে। ঠিক আছে কিনা একটু দেখো, আমাদেরকে একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। ওকে ভাইয়া,
আচ্ছা, আমাদের মাঝখানে একটু কারেন্ট চলে যাওয়ার কারণে আনস্টেবল হয়েছিল, আমরা আবার জেনারেটর দিয়ে খুব দ্রুত চলে এসেছি। আশা করি এখন আমাদের সব কিছু স্টেবল আছে, আলহামদুলিল্লাহ। তোমরা একটু করে আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আমরা আবার আমাদের ক্লাসটা শুরু করব। ওকে, মাঝখানে একটু ভিডিও ইন্টারাপ্ট হয়েছিল কারেন্টের কারণে, কারেন্ট যখন চলে এসেছে সব কিছু ঠিক হয়েছে। সো আমরা এখন আবার ক্লাসে ফিরে আসি। সো দেখো, আমরা বলেছি আমাদের কনসেপ্ট 1 আলো কি, এই ব্যাপারটা নিয়ে বলবো। ঠিক আছে তো সব কিছু? ওকে, তাহলে দেখো ভাইয়া শুরু করি। তোমরা সবাই খাতায় লিখে নিবে সব কিছু। প্রথমত ভাইয়া আলো কি? তো মনে করো আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে, আমার কাছে একটা পজিটিভ চার্জ আছে। সো পজিটিভ চার্জ থাকার কারণে এই পজিটিভ চার্জ তার চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। তড়িৎ ক্ষেত্রটাকে আমরা একটা তরঙ্গ আকারে দেখাচ্ছি। তাহলে পজিটিভ চার্জ তার চারপাশে একটা তরঙ্গ তৈরি করেছে। এই তরঙ্গের নাম কি? এই তরঙ্গের নাম হচ্ছে তড়িৎ তরঙ্গ। তড়িৎ তরঙ্গ। তাহলে পজিটিভ চার্জ তার চারপাশে একটা তড়িৎ তরঙ্গ তৈরি করেছে। এরপর একটা চৌম্বক নিলাম, একটা চৌম্বক নিয়েছি আমি, একটা চৌম্বক তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। আমরা ক্ষেত্রকে তরঙ্গ দিয়ে দেখাচ্ছি, ক্ষেত্রকে তরঙ্গ দিয়ে প্রকাশ করছি। তাহলে একটা তরঙ্গ তৈরি করবে, এই চৌম্বক ক্ষেত্রটা একটা তরঙ্গ তৈরি করবে। মনে করো তরঙ্গটা হচ্ছে এমন। তাহলে এই যে তরঙ্গটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৌম্বক তরঙ্গ। চৌম্বক তরঙ্গ এটা কে তৈরি করেছে? একটা নর্থ পোল, একটা সাউথ পোল, অর্থাৎ একটা চৌম্বক, একটা চৌম্বক তার চারপাশে একটা চৌম্বক তরঙ্গ তৈরি করেছে। তুমি দেখতে পাচ্ছ চৌম্বক তরঙ্গ, তুমি দেখতে পাচ্ছ একটা চৌম্বক তরঙ্গ এখানে তৈরি হয়েছে। চৌম্বক তরঙ্গ আমি এইভাবে করে এঁকেছি, অর্থাৎ এই তরঙ্গটা এই তলে তৈরি হয়েছে আর কি, এইভাবে তৈরি হয়েছে। তোমার দিকে বোর্ডের দিকে, তোমার দিকে বোর্ডের দিকে, তোমার দিকে বোর্ডের দিকে একটা তরঙ্গ তৈরি হয়েছে, নাম হচ্ছে চৌম্বক তরঙ্গ। আর উপরের নিচে, উপরের নিচে একটা তরঙ্গ তৈরি হয়েছে, উপরের নিচে, উপরের নিচে, উপরের নিচে একটা তরঙ্গ তৈরি হয়েছে। নাম কি এটার? তড়িৎ তরঙ্গ। এই তড়িৎ তরঙ্গটা তৈরি করেছে একটা চার্জ, এই চৌম্বক তরঙ্গ তৈরি করেছে একটা চৌম্বক। যদি কখনো এই দুইটা তরঙ্গকে যোগ করে দাও, কি করে দাও, কি করে দাও, কি করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও, যোগ করে দাও, তাহলে কখনো তড়িৎ তরঙ্গকে চৌম্বক তরঙ্গকে যোগ করে দিলে তখন কি পাবো? কি পাবো? তখন কি পাবো? একটা নতুন তরঙ্গ পাবো, একটা নতুন তরঙ্গ পাবো। তাহলে তড়িৎ তরঙ্গকে আর চৌম্বক তরঙ্গকে যোগ করে দিব, এই দুটাকে একসাথে যোগ করে দিলে একটা নতুন তরঙ্গ পাবো। চলো দেখি নতুন তরঙ্গটা কেমন হয়। আমার বোর্ডের নিচের দিকে আমি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। নতুন তরঙ্গটা কেমন হয় দেখো, দুটাকে একসাথে যোগ করে দিলে একটা নতুন তরঙ্গ পাবো। দেখো 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 কেমন হয় নতুন তরঙ্গটা। ঠিক আছে। সো নতুন তরঙ্গটা কেমন হয়? নতুন তরঙ্গটা হবে, নতুন তরঙ্গটা হবে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা বোর্ডের নিচের অংশ। নতুন তরঙ্গটা হবে, দেখা যাচ্ছে বোর্ডের নিচের অংশ। নতুন তরঙ্গটা হবে, দুটাকে একসাথে যোগ করে দিলাম। তাহলে এই আরেকটু ছোট করে আঁকি। তড়িৎ তরঙ্গ আর চৌম্বক তরঙ্গ, চৌম্বক তরঙ্গ, চৌম্বক তরঙ্গ, চৌম্বক তরঙ্গ আর তড়িৎ তরঙ্গ একসাথে। এই যে উপরে নিচে তড়িৎ তরঙ্গ যাচ্ছে আর পাশাপাশি অর্থাৎ এক্স অক্ষ বরাবর, এই যে আমার হাত দেখো, আমার হাত দেখো, আমার হাত দেখো, এই বরাবর চৌম্বক তরঙ্গ যাচ্ছে, চৌম্বক তরঙ্গ যাচ্ছে, চৌম্বক তরঙ্গ যাচ্ছে, আর এই বরাবর তড়িৎ তরঙ্গ যাচ্ছে, তড়িৎ তরঙ্গ যাচ্ছে। এই দুটাকে একসাথে দেখলে এমন দেখায়। সো এইখানে তড়িৎ এবং চৌম্বক একসাথে মিক্স হয়ে যাচ্ছে। তড়িৎ এবং চৌম্বক একসাথে মিক্স হয়ে গেলে ওই তরঙ্গের নাম হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ অথবা তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাহলে তাড়িৎ চৌম্বক তরঙ্গ এই জিনিসটা কি? একটা তড়িৎ তরঙ্গ একটা চৌম্বক তরঙ্গ মিক্স হয়ে যাবে এবং একটা আরেকটার লম্বে থাকবে, লম্বে থাকবে, একটা আরেকটা লম্বে থাকবে, লম্বে থাকবে। তাহলে এই তরঙ্গের নাম হবে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো কিনা বলো সবাই? সব দেখা যাচ্ছে কি?
দেখা যাচ্ছে কি? ওকে, তাহলে এই যে দুটো তরঙ্গকে একসাথে যোগ করে দিলাম, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, দেখা যাচ্ছে কি সব? আমাকে একটু জানাও না কমেন্টের মধ্যে, তোমাদের কমেন্ট তো দেখাও যাচ্ছে না। ওকে, আচ্ছা, তাহলে এই তরঙ্গটাকে আমরা এবার একটু করে আলাদাভাবে একে দেখাবো। সো এটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। তাহলে এটা কোথায় থেকে এসেছে? একটা তড়িৎ তরঙ্গ আর একটা চৌম্বক তরঙ্গ যোগ করে দিলাম, তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, একটু দেখা যাচ্ছে কিনা দেখো তো, নিচের অংশে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ঠিক আছে, তাহলে আমরা একটু মুছে ফেলি। উপরে নিচে দেখা যাচ্ছে কিনা দেখো, সবকিছু ঠিক আছে কিনা দেখো। ওকে, তাহলে এই তরঙ্গটা আমরা আবার ড্র করব একটু করে। তাহলে তড়িৎ তরঙ্গ এবং চৌম্বক তরঙ্গকে মিলে আমরা তাড়িৎ চৌম্বক তরঙ্গ দিলাম। ওকে, তাহলে এই তরঙ্গটাকে আমরা আরেকবার ড্র করছি, তোমাদের জন্য দরকার আছে। তাহলে তরঙ্গটা দেখতে কেমন? এই যে, তোমাদের আবার ড্র করার দরকার নেই, জাস্ট আমার জন্য ড্র করছি, দেখো এই। সো এই তরঙ্গটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। এই যে এইভাবে যে তরঙ্গটা যাবে সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক তরঙ্গ। ওকে, আচ্ছা, তো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গকে আমরা ভাগ করে ফেলব। এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা কয় প্রকার দেখো? এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা বিভিন্ন ধরনের আছে। এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা বিভিন্ন ধরনের আছে। কি কি ধরনের? কখনো কখনো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, ক্যান্সারকে ধ্বংস করে দেয়, অনেক বেশি শক্তিশালী। তখন এই তাড়িৎ চৌম্বক তরঙ্গকে আমরা বলি গামা রে বা গামা রশ্মি। আবার কখনো কখনো দেখা যায় এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা আমাদের যে এক্স রে আছে এই এক্স রের মতো হয়, তখন আমরা এটাকে বলি এক্স রে। আবার কখনো কখনো দেখা যায় এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা অতি বেগুনি হয়ে যায়, বেগুনি কালার আছে না, বেগুনি কালার একদম গাঢ় বেগুনি হয়ে যায়, গাঢ় বেগুনি কালার হয়ে যায়, তখন এটাকে আমরা বলি অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি মানে কি? আলট্রা মানে অতি, বেগুনি মানে ভায়োলেট, সংক্ষেপে বলি এটাকে ইউবি রে, আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি বলি কখনো কখনো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গকে। আবার কখনো কখনো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গ কেমন হয় দেখো, কখনো কখনো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গ, কখনো কখনো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গ বেগুনি কালার হয়, নীল কালার হয়, আসমানি কালার হয়, সবুজ হয়, হলুদ হয়, কমলা হয়, লাল হয়। কয়টা বললাম? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল হতে পারে, যেটাকে বলা হয় বেনিয়া সহকলা। তোমরা সবাই জানো বেনিয়া সহকলা। কখনো কখনো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গ দেখতে লাল, কখনো নীল, কখনো হলুদ, কখনো সবুজ, বেনিয়া সহকলা বলি এটাকে, হতে পারে। আবার কখনো কখনো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা একদম গুটগুটে লাল হয়ে যায়। গুটগুটে লাল মানে কি? গুটগুটে লাল মানে হচ্ছে কুবি লাল, মানে অবলোহিত লাল, এটাকে আমরা বলি অবলোহিত হয়ে যায়। অবলোহিত মানে কি? একদম লাল, গুটগুটে লাল হয়ে যায়। লোহিত মানে লাল, অবলোহিত। আবার কখনো কখনো এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা আমাদের মাইক্রো ওভেন আছে না, ওই মাইক্রো ওভেনের সাথে মিলে যায়। মাইক্রো ওভেনে যে রশ্মিটা আছে এই মাইক্রো ওভেনের রশ্মিটার সাথে মিলে যায়, তখন এটাকে আমরা বলি মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। আবার কখনো কখনো আমাদের যে রেডিও টেলিভিশন FM 99.8, ওকে, ওইটার সাথে মিলে যায়, তার মানে তখন আমরা এটাকে বলি রেডিও ওয়েভ। এই যে তাড়িৎ চৌম্বক তরঙ্গটা বিভিন্ন ধরনের,
আমরা এখানে 7 ধরনের কথা বলেছি, আমাদের বইয়ে 7 ধরনের কথা উল্লেখ আছে। তাহলে তাড়িৎ চৌম্বক তরঙ্গ কত ধরনের? 7 ধরনের। কি কি? গামা রশ্মি হতে পারে, এক্স রে রশ্মি হতে পারে, ইউভি রশ্মি হতে পারে, বেনিয়া সহকলা হতে পারে, অবলোহিত হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, রেডিও ওয়েভ হতে পারে। এগুলা কে হতে পারে? এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা, এই তাড়িৎ চৌম্বক তরঙ্গটা এত ধরনের হতে পারে। ভাই কিসের উপর ভিত্তি করে এত ধরনের হয়, অর্থাৎ কোন জিনিসটার উপর ভিত্তি করে এত চেঞ্জ হচ্ছে? বলবো একটু পরে, বলবো যে কিসের উপর ভিত্তি করে এত চেঞ্জ হচ্ছে। বাট তড়িৎ চৌম্বক তরঙ্গটা 7 ধরনের হতে পারে। গামা, এক্স, অতিবেগুনি, বেনিয়া সহকলা, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এর মধ্যে এই গামা রশ্মি আমরা চোখে দেখি না, এক্স রে চোখে দেখি না, অতিবেগুনি রশ্মি চোখে দেখি না, অবলোহিত রশ্মি চোখে দেখি না, মাইক্রো চোখে দেখি না, রেডিও চোখে দেখি না। আমরা চোখে দেখতে পাই, আমাদের চোখে আমরা দেখতে পাই বেনিয়া সহকলা, এটাকে আমাদের চোখে আমরা দেখতে পাই, বেনিয়া সহকলা আমাদের চোখে দেখা যায়। তাই এইটুকুকে বলা হয় দৃশ্যমান, কারণ চোখে দেখতে পাই। আর এই দৃশ্যমান এইটুকুকে বলা হচ্ছে আলো। তাহলে আলো সবাইকে বলবো না, শুধুমাত্র বেনিয়া সহকলা যে কালারগুলো দেখা যায় চোখে ওইটাকে আমরা বলবো দৃশ্যমান আলো। তার মানে আলো কি? আলো হচ্ছে তাওসানের কেউ নয়, আলো মিথিলার কেউ নয়, আলো হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গের একটা অংশ। তড়িৎ চৌম্বক তরঙ্গের অনেক অংশ আছে, তড়িৎ চৌম্বক তরঙ্গের একটা অংশকে আলো বলি। আমরা যে আলো দেখতে পাচ্ছি, আলো দেখতে পাচ্ছি, এই যে আলো দেখতে পাচ্ছি, মোবাইলের ফ্ল্যাশলাইট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গের একটা অংশ। তাহলে এই আলোটা কি আসলে? এই আলোটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, একটা চৌম্বক ক্ষেত্র, অথবা একটা তড়িৎ তরঙ্গ, একটা চৌম্বক তরঙ্গ মিক্স হয়ে এই জিনিসটা তৈরি করে। তাহলে আলো মানে হচ্ছে তড়িৎ তরঙ্গ আর চৌম্বক তরঙ্গ। আলো যে তড়িৎ এবং চৌম্বক সেটার প্রমাণ তুমি নিজেই পাবে। তুমি আলোর সামনে একটা তড়িৎ ক্ষেত্র রাখলে আলো দিক চেঞ্জ করে, আলোর সামনে একটা চৌম্বক ক্ষেত্র রাখো, আলো দিক চেঞ্জ করে। তাহলে আলো তড়িতের সাথে এবং চৌম্বকের সাথে খেলা খেলছে, ইন্টারেকশন করছে, কারণ সে নিজেও তড়িৎ এবং চৌম্বক। তাহলে এইটুকু হচ্ছে আমার আলো। তাহলে আলো আলো তুমি আর্ত কারণ, তুমি তড়িৎ চৌম্বক তরঙ্গের। যত তুমি মিথ্যে বলো তুমি তড়িৎ চৌম্বক তরঙ্গের। ঠিক আছে? তাহলে আলো আলো তুমি আর্ত কারণ, তুমি তড়িৎ চৌম্বক তরঙ্গের অংশ। যত দূরে সরে যাও রবে তড়িৎ চৌম্বক তরঙ্গের। ঠিক আছে? এই হচ্ছে আলো। তাহলে আলোর প্রতিফলন পড়াতে গেলে আলো ব্যাপারটা তো বুঝাইতে হবে পোলাপানকে। এই তো আলোর ব্যাপারটা, একটা তড়িৎ ক্ষেত্র একটা চৌম্বক ক্ষেত্র মিলে মিক্স হয়ে যেটা হয় সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গ। আর সেই তড়িৎ চৌম্বক তরঙ্গের অনেকগুলো অংশ আছে, একটা অংশ হচ্ছে দৃশ্যমান আলো। এটা এবার ভেরিয়েশন হয় কিসের জন্য, মানে কিসের জন্য এত চেঞ্জ হয়? কিসের জন্য এত চেঞ্জ হয়? দুটা জিনিস, একটা হচ্ছে কম্পাঙ্কের জন্য আর একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। একটা কম্পাঙ্ক আর একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্ক জিনিসটা হচ্ছে কাপাকাপি। কম্পাঙ্ক শব্দের অর্থ কাপাকাপি। কম্পাঙ্ক শব্দের অর্থ কাপাকাপি, যে যত বেশি কাপাকাপি করবে তার কম্পাঙ্ক তত বেশি হবে। যেমন মনে করো কাপাকাপি কাপাকাপি, আমার কম্পাঙ্ক বেশি, আমি কাপাকাপি বাড়াই দিছি, কাপাকাপি বাড়াই দিছি, কম্পাঙ্ক বেশি। আমি আস্তে 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 কাপাকাপি করতেছি, কম্পাঙ্ক কম। তো চলো এটাকে একটু ভিজুয়ালাইজ করে আসি, এই তরঙ্গগুলোকে একটু ভিজুয়ালাইজ করবো এখন, এবং এই ভিজুয়ালাইজের উপর ভিত্তি করে আমরা দেখব কাপাকাপির ব্যাপারটা। একটু দেখা যাচ্ছে কিনা একটু বলবে, একটু দেখা যাচ্ছে কিনা, একদম নিচে দেখা যাচ্ছে কিনা একটু বলবে। হ্যাঁ ঠিক আছে, দেখো ভালো করে দেখো বাস্তবে এই তরঙ্গগুলো দেখতে কেমন হয়। দেখো বাস্তবে, বাস্তবে তরঙ্গগুলো দেখতে কেমন হয় দেখো। বাস্তবে তরঙ্গগুলো দেখতে এমন হয়। তাহলে এটা হচ্ছে বাস্তবে এই তরঙ্গগুলো দেখতে কেমন হয় সেটা, বাস্তবে এই তরঙ্গগুলো দেখতে কেমন হয় সেটা। তাহলে তুমি দেখো, তাহলে তুমি দেখো
আরও নিচে নামবে। ওকে, তাহলে এবার তুমি দেখো, তুমি বলো যে এখানে আমার কাপাকাপি বেশি, দেখছো কাপাকাপি বেশি, ফালাচ্ছে বেশি, আস্তে আস্তে কাপাকাপি কমে যাচ্ছে, কাপাকাপি কমে যাচ্ছে। তাহলে কাপাকাপি বেশি, এখানে পুরা ডিস্কো, এখানে পুরা ডিস্কো ড্যান্স দিচ্ছে, ডিস্কো ড্যান্স আস্তে 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 চলে গেছে। আই এম এ ডিস্কো ড্যান্সার, আস্তে 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 চলে গেছে। এই তো এই জায়গায় কাপাকাপি বেশি হওয়ায় কম্পাঙ্ক বেশি। আস্তে আস্তে যতই দূরে সরে যাও কম্পাঙ্ক কমে যাচ্ছে, তাহলে এই জায়গায় এসে কম্পাঙ্ক কম। তাহলে কার কম্পাঙ্ক বেশি? গামার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে কম্পাঙ্ক কমছে। রেডিও ওয়েভের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাহলে কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক কম, কম্পাঙ্ক বেশি, কম্পাঙ্ক কম। এই কম্পাঙ্কের উপর ভিত্তি করে এই জিনিসটা হয়, এত ভেরিয়েশন হয় কম্পাঙ্কের উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এত কালার যে আমরা দেখতে পাই, এত কালার কিসের জন্য দেখতে পাই? এত কালার দেখতে পাই কম্পাঙ্কের জন্য। কম্পাঙ্ক চেঞ্জ হলে কালার চেঞ্জ হচ্ছে, বুঝতে হবে কিন্তু। তাহলে মেয়েরা যে এত কালারের জামা কিনে, এত কালারের জামা কিনে লাভ নেই, সব কম্পাঙ্কের খেলা বাবা, তোমার দরবারে সব কম্পাঙ্কের খেলা, ঠিক আছে? ভালোবাসা কোনো তোমরা এভাবে, এগুলো সব কম্পাঙ্কের খেলা। এভাবেই দিতে হবে কেন? লাল পড়তে হবে কেন? তুমি লাল পড়বে, আমিও লাল পড়বো কেন? এগুলো পড়ার দরকার নেই, এগুলো সব কম্পাঙ্কের খেলা, বুঝতে হবে তো তোমাকে। তুমি তো আলোই বুঝো নাই। আর এটা তো আলোই না, এটা তো তড়িৎ চুম্বক তরঙ্গ, দূর, এটা বলে ভালোবাসা? আরে এগুলো সব হচ্ছে কম্পাঙ্কের খেলা, ঠিক আছে? ওকে, তো এবার আসো, কম্পাঙ্কের সাথে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা একটু বুঝাই। সো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপারটা কি দেখো, তরঙ্গ দৈর্ঘ্য আমরা জানি যে ভি সমান এফ ল্যামডা, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ভি সমান, সো ল্যামডা সমান হচ্ছে আমরা বলতে পারি ভি ডিভাইডেড বাই এফ। তাহলে ল্যামডা সমান ভি ডিভাইড বাই এফ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্ক ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি কম্পাঙ্ক যেখানে বেশি সেখানে কে কম, তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম, আর যেখানে কম্পাঙ্ক কম, আমি সমস্যা নাই, সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ঠিক আছে? ওকে, আর নিচে লিখবো না, এতটুকুই আশা করি দেখা যাচ্ছে। তাহলে দেখো, যেখানে কম্পাঙ্ক বেশি সেখানে তরঙ্গ দৈর্ঘ্য কম, আর যেখানে কম্পাঙ্ক কম সেখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। বুঝতে পেরেছো কিনা দেখো। সো আমাকে এগুলা কিন্তু পরীক্ষা আসবে, এগুলা বেসিক কিন্তু, এই সব কিছুই বেসিক, আসলে এখানে সব কিছুই বেসিক। সো সবাই এভাবে সুন্দর করে লিখে রাখো, খুবই দরকার, এই পড়াগুলো খুবই দরকার। তোমাকে প্রশ্ন করবে গামার কম্পাঙ্ক কেমন, গামার কম্পাঙ্ক বেশি। তোমাকে প্রশ্ন করবে গামার কম্পাঙ্ক বেশি না ইউবি এর কম্পাঙ্ক বেশি, গামার কম্পাঙ্ক বেশি। আবার কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? যত এদিকে যাব তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, যত এদিকে যাব তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবে, আর যত এদিকে আসবো কম্পাঙ্ক বাড়তে থাকবে। সো এই ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, ওদের কমেন্ট তো, তোমাদের কমেন্টগুলো অবশ্য দেখতে পাচ্ছি না আমি, একটা কমেন্টের ইয়েটা দিও। ঠিক আছে, তাহলে এবার আমাদের আলো কি, এই ব্যাপারটা বুঝতে পেরেছি। তাহলে এইটুকুই হচ্ছে আলো, দৃশ্যমান আলো, ঠিক আছে? ওকে, এইটুকুই আলো। আচ্ছা, এবার আসো কনসেপ্ট 2। 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে আমরা যাব শোষণে। 2 নাম্বার কনসেপ্ট, সো কনসেপ্ট 2তে আসো। কনসেপ্ট 2 হচ্ছে শোষণ। ওকে, আচ্ছা, ওকে, এবার আর নিচে লাগবে না।
তাহলে কনসেপ্ট হচ্ছে শোষণ। আলোর প্রতিফলনের এবার 2 নাম্বার কনসেপ্ট হচ্ছে শোষণ। শোষণটা আমরা দেখব খুব ভালো করে। শোষণ ব্যাপারটা কি দেখো, শোষণ ব্যাপারটা কি, আমরা কোন একটা বস্তু আমার কাছে আছে, এই বস্তুকে, আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে নীল কালার, নীল রঙের বস্তু, দেখতে নীল আর কি, বস্তুটা দেখতে নীল। ওকে, এখন এই যে নীল কালারের একটা বস্তু, শোষণের ব্যাপারটা বুঝাচ্ছি। আমরা যখন তার উপর একটা আলো ফেলবো, হ্যাঁ আমরা তার উপর একটা আলো ফেলছি, দুইটা ঘটনা ঘটবে। সে কিছু আলো প্রতিফলিত করে দিবে, কিছু আলো সে প্রতিফলিত করে দিবে, কিছু আলো সে নিজে শোষণ করে নিবে। এখন তার উপর যে আলোটা ফেলা হয়, ভালো করে খেয়াল করো, যে আলোটা ফেলি তার ওই আলোটার কিছু অংশ সে শোষণ করবে, কিছু অংশ প্রতিফলিত করে দিবে। এখন এখানে বেসিকটা কি, বেসিক হচ্ছে বস্তু যে কালারের সেই কালারটা সে প্রতিফলিত করে, অন্যান্য কালার সে শোষণ করে। বস্তু যে কালার দেখায় ওই কালারটা সে প্রতিফলিত করে দেয়, বাকি কালারগুলো শোষণ করে। তাহলে দেখো, বস্তু যে কালার দেখায় তা প্রতিফলিত করে দেয়, বাকি কালার শোষণ করে। এই হচ্ছে বেসিক। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন হবে, বস্তু যে কালার দেখায়, নীল কালার দেখাচ্ছে বস্তু, তাহলে সে প্রতিফলিত করে দিয়েছে নীল কালারটা, আর বাকি সব কালার সে শোষণ করেছে। মনে কর আমরা তাকে সাদা কালার ফেললাম, সাদা মানে সকল কালারের মিশ্রণ, আর কালো মানে কোনো কালার নেই। তার মানে আজকে ভাইয়া কোনো কালার পরে নাই, কোনো কালারই পরে নাই। তোমরা যে কালো বলছো এটা কোনো কালারই না। কালো মিন্স কোনো কালার নাই, নো কালার। কোনো কালার না থাকলে সেটাকে কালো দেখাবে, কারণ কোনো কালার না থাকলে সে প্রতিফলন করবেই কি, তার উপর দিলামই না কিছু, তার উপর কোনো কালার দিলাম না, তাহলে সে কোনো কালার না, সে কি প্রতিফলিত করবে? তাহলে যেটা কালো মানে সে কোনো কালার প্রতিফলন করবে না, নো কালার প্রতিফলন, দ্যাট ইজ ওয়াই এটা কালো। তার মানে আমার শার্ট আজকে কোনো কালার প্রতিফলন করছে না, তাই তোমরা আমাকে কালো দেখছো। তার মানে বস্তু যে কালার, সে কালারটা সে প্রতিফলিত করে দেয়। তাহলে দেখো, বস্তুর পর সাদা আলো ফেলছি, সাদা মানে সকল কালার, তার মানে সে অন্যান্য সব কালার সে শোষণ করে নিয়েছে, প্রতিফলন করছে নীল। ঠিক আছে, তাহলে এবার আসো তোমাদেরকে একটা এখান থেকে প্রশ্ন দিই, দেখি তোমরা পারো কিনা। মনে করো একটা বস্তু আছে লাল কালার, লাল, ওকে। আচ্ছা, এখন এই বস্তুর উপরে আমি একবার লাল কালার ফেললাম, আরেকবার সবুজ কালার ফেললাম। বলো তো বস্তু কি কালার দেখাবে, কখন কি কালার দেখাবে বলো তো? একবার এই বস্তুর উপরে লাল কালার ফেললাম, একবার সবুজ কালার ফেললাম, আর বস্তুর রং হচ্ছে লাল, অর্থাৎ বস্তুকে লাল দেখায়, মানে বস্তু নর্মালি লাল দেখায় আর কি। তাহলে বলো তো কি হবে? দেখো, লাল কালার ফেলছি, বস্তু যেহেতু লাল কালার দেখায়, তার মানে সে লাল প্রতিফলন করে দেয়। তার মানে বস্তু যে কালার, সে কালার প্রতিফলন করে দিবে। তাহলে সে লাল প্রতিফলন করলে আমাদের চোখের মধ্যে কি আসবে? আমাদের চোখের মধ্যে লাল কালার আসবে, আমরা বস্তুকে লাল দেখতে পাবো। তাহলে এই বস্তুকে আমরা লাল দেখতে পাবো। লাল কালার ফেললাম, লাল কালার প্রতিফলন করে দিয়েছে, বস্তুকে লাল দেখতে পেলাম। সবুজ কালার ফেলেছি, সে লাল প্রতিফলন করবে, লাল ছাড়া অন্য কোনো কালার সে প্রতিফলন করবে না। তা আমি দিলাম সবুজ, সে শোষণ করবে, প্রতিফলন করবে না, ফলে বস্তুকে কালো দেখব, কালো। কারণ কোনো কালার যদি সে প্রতিফলন না করে তাহলে কালো দেখা যায়। তার মানে আমার এটা কোনো কালার প্রতিফলন করছে না, তাই তোমরা কালো দেখছো। তার মানে কোনো একটা বস্তুর উপর একটা কালার ফেললাম, সে কোনো সব শোষণ করে নিয়েছে, সে সবই শোষণ করছে, কোনো কালার সে প্রতিফলন করে নাই, তাহলে কালো দেখব। তো এই ক্ষেত্রে একটাই কালার দিলাম, সবুজ। সে সবুজটা শোষণ করে নিয়েছে, কোনো কিছু প্রতিফলন করে নাই, তাই আমরা তাকে কালো দেখব। তাহলে এটা কালো দেখবো আর এটা লাল দেখবো, কারণ লাল ফেললাম, লাল প্রতিফলন করে দিয়েছে। তাহলে বেসিকটা হচ্ছে বস্তু যে কালার দেখায় ওই কালার প্রতিফলন করে, বাকি কালার শোষণ করে। বস্তু যে কালার দেখায় ওইটাই সে প্রতিফলন করবে, ওইটাই আমরা দেখব। বাকি কোনো কালার ফেললে সেটা দেখব না, শোষণ করে নিয়ে নেবে।
এটা হচ্ছে শোষণের বেসিক। ওকে, আচ্ছা। সো এরপর 3 নাম্বার কনসেপ্ট আসো। 3 নাম্বার কনসেপ্ট আসো। ওকে, 3 নাম্বার কনসেপ্ট দেখো। কনসেপ্ট 3 ভেরি ইম্পর্ট্যান্ট। কনসেপ্ট 3 হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, সবাই ভালো করে খেয়াল করো। ভেরি ইম্পর্টেন্ট বেসিক আছে এখানে প্রতিফলনের সূত্রের মধ্যে। এই বেসিকগুলো তোমরা 2 বছর পরেও কোনো বেসিক অর্জন করতে পারো নাই। প্রতিফলনের সূত্র দেখো ভালো করে, প্রতিফলনের সূত্র। ওকে, আচ্ছা। আমার কাছে একটা প্রথম মাধ্যম আছে আর একটা দ্বিতীয় মাধ্যম আছে। একটা মনে করো বায়ু মাধ্যম, একটা মনে করো পানি মাধ্যম। দুইটা মাধ্যম যেখানে পৃথক হয়েছে, মনে করো এর উপর বায়ু মাধ্যম আর এর নিচে পানি মাধ্যম। সো দুইটা মাধ্যম যেখানে পৃথক হয়েছে, দুইটা মাধ্যমকে যে বিভেদ করেছে ওইটাকে আমরা বলি বিভেদ তল। তাহলে বিভেদ তল কি? দুইটা মাধ্যম যেখানে পৃথক হয়েছে, বিভেদ হয়েছে যেখানে, ভাগ হয়েছে যেখানে, সেটা বিভেদ তল। আচ্ছা, আর এই বিভেদ তলের উপর যদি একটা লম্ব আঁকি, এই বিভেদ তলের উপর একটা লম্ব আঁকবো। সো দেখো, এই বিভেদ তলের উপর একটা লম্ব আঁকবো। বিভেদ তলের উপর লম্ব, তখন এই বিভেদ তলের উপর লম্বকে আমরা একটা নাম দিব, নাম হচ্ছে অবিলম্ব। এখন এখানে বেসিকগুলো ভালো করে খেয়াল করো ভাইয়া, দেখো ভালো করে খেয়াল করো বেসিক। ভাইয়া এটাকে আপনি একটা লাইন দিয়েছেন আর এখানে আপনি ডট ডট দিয়েছেন কেন? কখন লাইন দিব, কখন ডট ডট দিব? প্রথম প্রশ্ন, কখন লাইন দিব আর কখন এরকম ইয়ে করে দিব, কাটা কাটা করে দিব? আমি কি এখানে একসাথে লাইন দিতে পারবো কিনা? আমি একসাথে একটা লাইন দিতে পারবো কিনা, নাকি আপনার মতো এভাবে ডট ডট করে দিতে হবে? প্রশ্ন তোমাদের। তারপরে ভাইয়া এটাকে অবিলম্ব বলছেন কেন? শুধু লম্ব বলেন নাই কেন? অবিলম্ব কেন বলছেন, শুধু লম্ব না বলে? দ্বিতীয় প্রশ্ন, এগুলো তোমাদের প্রশ্ন। চলো আমরা একটু দেখি এই প্রশ্নগুলোর অ্যান্সার কি। প্রথমত, ফিজিক্সে এবং ম্যাথমেটিক্সে যদি কখনো তুমি দেখো একদম সলিড লাইন দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে সলিড লাইন, আর এটাকে বলা হচ্ছে ডটেড লাইন। তাহলে ফিজিক্সে ম্যাথমেটিক্সে 2 ধরনের লাইন তুমি দেখবা, একটা সলিড লাইন আর একটা ডটেড লাইন। এখন সলিড লাইন কখন দিব আর ডটেড লাইন কখন দিব? সলিড লাইন দিব যদি কোনো কিছু বাস্তব হয়, বাস্তব হলে সলিড। আর ডটেড লাইন দেব কোনো কিছু কাল্পনিক হলে, আমরা কল্পনা করে নিচ্ছি কোনো কিছুকে, কাল্পনিক হলে দিব ডটেড লাইন। তাহলে সলিড হলে বা বাস্তব হলে দিব সলিড লাইন, আর কল্পনা করে নিলে দিব কাল্পনিক বা ডটেড লাইন। তাহলে বিভেদ তল এটা বাস্তব। বিভেদ তল হচ্ছে দুইটা মাধ্যমকে যেই তল পৃথক করে রাখে, এটা বাস্তবে আছে। দুইটা মাধ্যমের সংযোগস্থল, এটা বাস্তব, তাই সলিড লাইন। কিন্তু অবিলম্ব, অবিলম্ব হচ্ছে কল্পনা করে নি। আসলে দুইটা মাধ্যমের উপর কোনো এরকম লম্ব নাই, দুইটা মাধ্যমের উপর কোনো লম্ব নাই, কিন্তু আমরা কল্পনা করে নিই, একটা লম্ব কল্পনা করে নিই। কল্পনা করার কারণে এটা হচ্ছে ডটেড লাইন। তাহলে অবিলম্বকে সলিড লাইন দেওয়া যাবে না। অবিলম্বকে সলিড লাইন দেওয়া আল হারাম ওয়াল হারামিকা, অবিলম্বকে সলিড লাইন দেওয়া আল হারাম ওয়াল হারামিকা, কারণ এটা বাস্তব নয়, এটা কাল্পনিক। বুঝতে হবে কিন্তু বেসিকগুলো। তারপর আসো এবার অবিলম্ব শব্দটা কেন বলা হচ্ছে, মানে কেন অবি আসছে কোত্থেকে? শুধু লম্ব বললে কি সমস্যা ছিল? অবি শব্দটা এসেছে কোথায় থেকে দেখো, এই অবি আর এই লম্ব। কখন আমরা শুধু লম্ব বলবো, কখন অবিলম্ব বলবো? বেসিকটা কি? বেসিকটা হচ্ছে যদি কোনো একটা রেখার উপর লম্ব হয় তখন বলবো শুধু লম্ব,
আর যদি কোন একটা তলের উপর লম্ব হয় তখন বলবো অবিলম্ব। এটা হচ্ছে বিভেদ তল, এটা একটা তল, বিভেদ তল। তলের উপর লম্ব হলে অবি শব্দটা আসবে। অবি একটা উপসর্গ, অবি একটা উপসর্গ, এই উপসর্গটা আসবে তলের উপর লম্ব হলে। তাহলে আসো, তলের উপর লম্ব হলে তখন স্পেশাল নাম হচ্ছে অবিলম্ব। আর রেখার উপর যদি লম্ব হয়, রেখার উপর লম্ব হলে তখন বলবো শুধু লম্ব। তাহলে রেখার উপর লম্ব হলে অবিলম্ব তুমি বলতে পারবে না। আবার অবিলম্ব তোমাকে বলতেই হবে তলের উপর লম্ব হলে। তলের উপর লম্ব হলে, একটা তলের উপর যদি লম্ব চিন্তা করে নাও সেটা অবিলম্ব বলতে হবে। অবি শব্দটা বুঝিয়ে দিবে এটা তলের উপরে। আর রেখার উপর লম্ব হলে শুধু লম্ব বলবো। তারপর অবিলম্বকে ডট ডট দিয়ে লাইন দিয়ে প্রকাশ করবো, কারণ এটা কল্পনা করে নিয়েছি কাল্পনিক। বিভেদ তলকে সলিড লাইন দিয়ে প্রকাশ করবো, কারণ এটা বিভেদ তল। এই দরকার কি, এগুলার দরকার কি? চলো এগুলার দরকার কি দেখে আসি আমরা। ওকে, লিখে নাও তোমরা খুব দ্রুত, তারপর আমরা দেখছি এগুলার দরকার কি। খুব দ্রুত লিখে নাও। আর তোমরা, আমি খুবই হতাশ, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে বলো না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। তোমাদের জন্য ভাইয়া এই গরমের মধ্যে এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, নিজেও অসুস্থ, নিজের পরীক্ষা, অসুস্থতা, পরীক্ষা সবগুলোকে স্যাক্রিফাইস করে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি ভাইয়া। তারপরেও তো তোমরা ভাইয়াকে হতাশ করো সব সময়, তোমাদের ফ্রেন্ডদেরকে বলো না, একদমই বলো না তোমাদের ফ্রেন্ডদেরকে। ওকে, ঠিক আছে। ভাইয়া একটু কয়েকদিন ধরে অসুস্থ, কথা বলতেও কষ্ট হচ্ছে অনেক। তোমরা দেখতে পাচ্ছ আজকে একটু বারবার হাঁপাই যাচ্ছি, কিছুক্ষণ পর পরে হাঁপাচ্ছি আজকে। এরপরে পরীক্ষাও চলছে আমার। তাহলে এবার আসো, আমাদের এই বেসিকটা তো গেল, এখন এই বেসিকটা লাগবে কোথায়? দেখো দেখো এই বেসিকটা কোথায় লাগবে। ওকে, এই বেসিকটা লাগবে একটু পরে আমরা দেখাচ্ছি। প্রতিফলনের সূত্রগুলো আগে দেখাই ফেলি তোমাদেরকে। সো প্রতিফলনের দুটো সূত্র আছে। প্রতিফলনের প্রথম সূত্র দেখো, প্রথম যে সূত্রটা সেই সূত্র আমাদেরকে বলছে, প্রতিফলনের প্রথম সূত্র আমাদেরকে বলছে আপতিত রশ্মি, দ্রুত লিখে ফেলো, আমার সাথে সাথে লিখে ফেলো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অবিলম্ব সব সময় একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্র লিখে ফেলো খুব দ্রুত, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, দ্রুত লিখে ফেলো। সো এই দুটো হচ্ছে প্রতিফলনের সূত্র। তারপর আমরা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে এগুলা কি কাজ আসবে সেটা। ওকে, লিখে ফেলো, খুব দ্রুত লিখে ফেলো। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও অবিলম্ব সর্বদা একই সমতলে থাকবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। খুব দ্রুত লিখে ফেলো। ওকে, লেখা শেষ, ঠিক আছে। লেখা শেষ হলেই বলবা ভাইয়া লেখা শেষ, তারপর আমি আবার আরেকটা বোঝানো শুরু করব। ওকে ভাইয়া দেখো, তাহলে আপতিত রশ্মি, আপতিত রশ্মি মানে কোন একটা বস্তুর উপরে, কোন একটা বস্তুর উপরে, এটা একটা বস্তু আছে এখানে, কোন একটা বস্তুর উপরে আমরা একটা রশ্মিকে আপতিত করব, একটা আলো ফেলবো, একটা আলো ফেলছি, একটা আলো ফেললাম, এই যে আলোর দিক কিন্তু দিয়ে দিতে হয়, আলো ফেললাম, এটাকে আমরা বলছি আপতিত রশ্মি। তাহলে যেই আলোটা ফেলবো সেটা আপতিত করছি, আপতিত পড়বে, সেটা হচ্ছে আপতিত রশ্মি। তারপর সেটা আবার ফিরে যাবে, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, সেটা আবার একই মাধ্যমে ফিরে যাবে, প্রতিফলিত রশ্মি। এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এখানে একটা লম্ব কল্পনা করে নিয়েছিলাম যেটাকে আমরা বলছি অবিলম্ব। এই অবিলম্ব, এই তিনজনই একই সমতলে থাকবে। তার মানে আমাদের বোর্ড চিন্তা করো, আমার বোর্ড হচ্ছে একটা সমতল, আমার বোর্ড চিন্তা করে নাও, আমার বোর্ড চিন্তা করে নাও। তাহলে এখানে একটা আলো ফেলছি, যেমন দেখো এই যে একটা আলো ফেলছি,
এরপর একটা আলো চলে যাচ্ছে বোর্ডে, আর এখানে অবিলম্ব চিন্তা করে নিয়েছি। তাহলে আলো ফেলছি বোর্ডের উপর, আলো যাচ্ছেও বোর্ডের উপর, অবিলম্ব বোর্ডের উপর, সব কিছু একটা বোর্ডের উপর আছে, এই হোয়াইট বোর্ডের উপর আছে। সো একই সমতলে। আবার বলছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব সর্বদা একই সমতলে থাকবে, তিনটা একই সমতলে থাকতে হবে। এই বোর্ডের উপর যদি আমি আলো ফেলি সেটা বোর্ড থেকে বের হয়ে তোমাদের দিকে যেতে পারবে না, বোর্ডের উপর আলো ফেললে সেটা বোর্ডের উপর থাকবে। যেই তলে আলো ফেলবো ওই তলের মধ্যে থাকবে, তলের বাইরে যেতে পারবে না, এটা হচ্ছে সূত্র। তাহলে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অবিলম্ব একই সমতলে থাকবে। 2 নম্বর সূত্র দেখো, আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে, অবিলম্বের সাথে, অবশ্যই অবিলম্বের সাথে যে কোণ করবে সেটা হচ্ছে আপতন কোণ, আর অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ করবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ, দুইটা সমান হবে। আপতন কোণকে আমরা আই দিয়ে প্রকাশ করি, আর প্রতিফলন কোণকে আর দিয়ে প্রকাশ করি। তাহলে আই সমান আর তোমাদের বইয়ে লেখা আছে, অথবা থিটা আই সমান থিটার একই কথা, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এবং কোণটা নিতে হবে অবিলম্বের সাথে, হ্যাঁ অবিলম্বের সাথে, সবসময় অবিলম্বের সাথে নিবা, বিভেদ তলের সাথে না। এখন তোমাদেরকে একটা নটরডেমের কোয়েশ্চেন দেখাবো, খুবই ইম্পর্টেন্ট বেসিকের কোয়েশ্চেন। এই প্রতিফলনের সূত্র থেকে একটা প্রশ্ন এসেছে, সো সবার আশা করি এগুলো লেখা শেষ। এবার প্রশ্নটা দেখো, এবার প্রশ্নটা সবাই ভালো করে খেয়াল করো, বেসিকের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখি কে পারে। নটরডেমের একটা কোয়েশ্চেন ছিল এটা, ঠিক আছে। প্রশ্ন করেছে প্রতিফলন কোণ কত, এই হচ্ছে প্রশ্ন। প্রতিফলন কোণ কত, এই হচ্ছে প্রশ্ন। সো এই প্রশ্ন থেকে তোমাকে বলতে হবে প্রতিফলন কোণ কত। দেখি সবাই অ্যান্সার দাও, দেখি কে কে অ্যান্সার দিতে পারে। প্রতিফলন কোণ কত, অ্যান্সার দাও। একজনে মিশকাত অ্যান্সার দিয়েছে, মিশকাত 60, জুবায়ের 30, ইয়াসিন জিম 30, ঈশিতা 30, নূরনবী 60, কেউ 30, কেউ 60। ওরে দাও সবাই অ্যান্সার দাও, কেউ 60, কেউ 30। আয়েশা, বিনা পানিদেব, এম আর জিহাদ, নুসরাত জেরিন, ওরিন অ্যান্সার দিচ্ছে সবাই 60, 30, 60, 30, ঠিক আছে। আচ্ছা চলো আমরা একটু দেখি। তোমাদেরকে প্রথমেই বলেছি যেটা ডটেড লাইন থাকবে, দেখো যেটা ডটেড লাইন থাকবে সেটা কি, ডটেড লাইনটা হচ্ছে কাল্পনিক, তাহলে এটা হচ্ছে অবিলম্ব। এখন অবিলম্ব যে সবসময় উপরে থাকবে সেটা না, অবিলম্ব হচ্ছে বিভেদ তলের সাথে লম্ব বরাবর থাকতে পারলেই হয়েছে। আর যেটা সলিড লাইন সেটা হচ্ছে বিভেদ তল, এটা তোমাদেরকে আগেই বলেছি। সলিড লাইন হচ্ছে বিভেদ তল আর ডটেড লাইন হচ্ছে অবিলম্ব। এখন বিভেদ তল তো এরকমও থাকতে পারে, উপরে নিচেও থাকতে পারে। মনে করো এ সাইড হচ্ছে বায়ু আর এ সাইড হচ্ছে পানি, হতে পারে না এরকম হতে পারে যে এ সাইড হচ্ছে বায়ু আর এ সাইড হচ্ছে পানি, তাহলে এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল, ঠিক আছে, এটা হচ্ছে বিভেদ তল। তো বিভেদ তলের সাথে লম্ব বরাবর হবে অবিলম্ব। এখন অবিলম্বের সাথে কোণ নিলে সেটা হবে প্রতিফলন কোণ এবং আপতন কোণ। তাহলে দেখো অবিলম্বের সাথে কোণ নিব, তো এটা যদি 60 হয় তাহলে এই কোণটা কত, 30। তাহলে অবিলম্বের সাথে কোণ কত, অবিলম্বের সাথে কোণ কিন্তু 30। তাহলে আপতন কোণ কত, আপতন কোণ কিন্তু 30। তাহলে I is equal to 30। তাহলে I যা হবে প্রতিফলন কোণ তাই হবে। তাহলে প্রতিফলন কোণ হবে R is equal to I is equal to 30, কারণ প্রতিফলন কোণ যা আপতন কোণ তা, আপতন কোণ যা প্রতিফলন কোণ তা। তাহলে আমার আপতন কোণ 30, প্রতিফলন কোণ হবে 30। তোমরা যারা 60 বলেছ তারা এটাকে অবিলম্ব ধরেছ, এটা অবিলম্ব না, এটা বিভেদ তল। কেমনে বুঝলাম, এটা সলিড লাইন আর এটা ডটেড লাইন। এই হচ্ছে বেসিক। যাদের বেসিক নাই তারা 60 বলবে, যাদের বেসিক আছে তারা 30 বলবে, এবং 30 সঠিক। এখানে বেসিকগুলো দরকার। তুমি 2 বছর এসএসসি পড়েছ, বেসিক তোমাকে কেউ দেয় নাই, দিবও না বেসিক। বাংলাদেশে বেসিক বলে কিছু নাই। বাংলাদেশে তুমি বই পড়ো, মুখস্থ করো, টাকা নাও, টাকা দাও। বাংলাদেশ চলে 2টা জিনিসের উপরে, বেসিকের উপর বাংলাদেশ চলে না। বাংলাদেশ বেসিকের উপর চললে এই অবস্থা হইতো না।
বাংলাদেশে কোনো বেসিক নাই। বাংলাদেশে শুধু তোমাকে পড়াই দিবে বইয়ের পড়া, সুন্দর করে তোমাকে বইয়ের পড়া পড়াই দিবে, তারপরে গন। এটা হচ্ছে ম্যাক্সিমামের অবস্থা বাংলাদেশে। তবে খুব কম মানুষ আছে, কিছু মানুষ আছে যারা আসলেই আমি অন্তর থেকে রেসপেক্ট করি, বেসিক দিয়ে পড়াই, কোনো টাকা পয়সা ওইরকম ধার ধারে না। পড়াশোনা আসলে কলিজার জিনিস। সোজা কথা আমি একটা কথা বলে রাখি, সবসময় মনে রাখবে, পড়াশোনা এই জিনিসটা হচ্ছে কলিজার। সোজা কথা, যিনি পড়াবেন এবং যিনি পড়বেন দুইজনকেই কলিজার সম্পর্ক থাকতে হয়। পড়াশোনা হচ্ছে কলিজার, হৃদয়ের। যিনি পড়াবেন, যিনি পড়বেন, দুজনকেই হইতে হয় কলিজার সম্পর্ক থাকতে হয়, আর নাহলে কিন্তু হয় না। বুঝতে হবে, এটা একটা সেবা, পড়াশোনা একটা সেবা। কিন্তু ডাক্তার যেমন তোমাকে চিকিৎসা সেবা দিচ্ছে, ওইটাকে সেবা বলছো, পড়াশোনাটা একটা সেবা। সেবা দিতে হলে কলিজা লাগে, সেবা নিতে হলেও কলিজা লাগে। এরপর আসে টাকা, সেবার বিনিময় হিসেবে টাকা। কিন্তু টাকাই যদি আগে চলে আসে কলিজার আগে, তাহলে ওইটা সেবা না, ওইটা হয়ে যায় বাণিজ্য। ওইটার দরকার নাই, ওইটা থেকে ভালো কিছু আশা করা যায় না। এর কথাগুলো বুঝতে হবে, ওইটা থেকে ভালো কিছু আশা করা যায় না। তাহলে সেবার মতো করে দিতে হবে। পড়াশোনা একটা সেবা, যিনি পড়াবেন, যিনি পড়বেন, দুজনকেই হইতে হবে কলিজার সম্পর্কের। যিনি পড়াবেন কলিজা দিয়ে পড়াতে হবে, যিনি পড়বেন তাকেও কলিজা দিয়ে গ্রহণ করতে হবে। তাহলে দেখা যায় যে বাংলাদেশটা অনেক শাইন করতে এতদিনে। বুঝতে পেরেছ? সো বেসিকের ব্যাপারগুলো আমি দেখালাম যে আসলে বেসিকটা কোথায়। এখানে 30 হবে অ্যান্সার, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট 60 দিবে অ্যান্সার, কারণ তাদের কাছে ওই বেসিকটা নাই। অবিলম্বকে ডট লাইন দিয়ে দিতে হবে, বিভেদ তলকে সলিড লাইন দিয়ে দিতে হবে, এই বেসিকগুলো তাদের কাছে নাই। আমাদেরকে দেন না বেসিকগুলো। সো জানতে হবে বেসিকগুলো। ওকে ভাইয়া, তাহলে 3 নাম্বার কনসেপ্ট শেষ। 4 নাম্বার কনসেপ্টে আসো। নাম্বার 4, 4 নাম্বার কনসেপ্ট। 4 নাম্বার কনসেপ্ট হচ্ছে আয়না। 4 নাম্বার কনসেপ্ট হচ্ছে আয়না। আয়নার আরেক নাম হচ্ছে দর্পণ। দর্পণের আরেক নাম হচ্ছে মিরর। ঠিক আছে? ওকে, গান আছে আয়না নিয়ে, অনেক গান। আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপুলের কালো তিল পড়বে চোখে, এরকম একটা গান আছে, খুব সুন্দর। ঠিক আছে? ভ্রমর যে এসেছিল জানবে লোকে, সম্ভবত গানটা। তারপর আয়না নিয়ে ভারতীয় বাংলা একটা গান আছে, আয়না মন ভাঙা আয়না, যায় না ব্যথা বলা যায় না। আচ্ছা, আরেকটু সময় দিবে আমাদের। আবার কারেন্টটা চলে গিয়েছে, সেজন্য নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। কারেন্ট আবার চলে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দিবে। একটু সময় দিবে, কারেন্ট চলে গিয়েছে, কারেন্টটা চলে আসবে এখনই চলে আসবে, একটু সময় দিবে। একটা এই যে চলে আসছে, আমরা কানেক্ট হয়ে যেতে পারবো আশা করি। চলে, ওকে ঠিক আছে। কারেন্টটা একটু আজকে প্রবলেম করছিল, সেজন্য এখন স্টেবল আশা করি। তো তোমরা একটু সাথে ছিলে, ধন্যবাদ তোমাদেরকে। আমাদের কারেন্টটা আবার একটু ডিস্টার্ব করেছিল, ফলে একটু ভিডিও আনস্টেবল হয়ে গিয়েছে, অনেকে ব্লাড দেখেছো, এখন ঠিক হয়ে গিয়েছে এখন আবার ফিরে আসি। সে আসো কনসেপ্ট 4। আমরা এখন দেখব কনসেপ্ট 4। কনসেপ্ট 4 হচ্ছে আয়না বা দর্পণ বা মিরর। আয়না বা দর্পণ বা মিরর। ঠিক আছে? ওকে, সো দেখো, আয়না বা দর্পণ বা মিরর এটা হচ্ছে আমার 2 ধরনের। সো আয়না বা দর্পণ বা মিরর এটা হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে সমতল, আর একটা হচ্ছে গোলীয়। তাহলে আমার আয়না বা দর্পণ বা মিরর 2 ধরনের, একটা সমতল আর একটা গোলীয়। আবার সমতল এটা তো সমতল আমরা বুঝাবো, আবার গোলীয় এটা 2 ধরনের। একটা হচ্ছে অবতল আর একটা হচ্ছে উত্তল। তাহলে আমাদের আয়না বা দর্পণ বা মিরর 2 ধরনের, একটা সমতল আর একটা গোলীয়। আবার গোলীয় 2 ধরনের, একটা অবতল আর একটা উত্তল। ঠিক আছে? ওকে,
সো এবার কাকে সমতল বলবো? যদি কোন একটা সমতল পৃষ্ঠে যদি আমরা পাড়া লাগাই, পাড়া লাগানো মানে কি? কোন একটা কাচের উপর একটা রূপার প্রলেপ দেওয়া বা পারদের প্রলেপ দেওয়া, অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়াকে বলি পাড়া লাগানো। সো সমতল পৃষ্ঠে পাড়া লাগালে সমতল পৃষ্ঠে পাড়া লাগালে তখন সেটা হচ্ছে সমতল দর্পণ। আর যদি অবতল পৃষ্ঠে পাড়া লাগাই, এখন অবতল পৃষ্ঠ কোনটা? সরি, অবতল পৃষ্ঠ না। যদি আমরা অবতল পৃষ্ঠটা প্রতিফলন হিসেবে কাজ করে বা দর্পণ হিসেবে কাজ করে, আয়না হিসেবে কাজ করে, তো অবতল পৃষ্ঠ হচ্ছে ভিতরের পৃষ্ঠটাকে আমরা বলি অবতল বলা হচ্ছে ভিতরের পৃষ্ঠকে অবতল পৃষ্ঠ। তা আমরা যদি বাইরের পৃষ্ঠে পাড়া লাগাই তখন হচ্ছে অবতল পৃষ্ঠ কী হিসেবে কাজ করবে? প্রতিফলন করবে, দর্পণ হিসেবে কাজ করবে, আয়না হিসেবে কাজ করবে, তখন সেটাকে বলবো অবতল দর্পণ। আর যদি কোনো একটা দর্পণের অবতল পৃষ্ঠে আমরা কি লাগাই? পাড়া লাগাই, তাহলে তার উত্তল অংশটা প্রতিফলন হিসেবে কাজ করবে। এই ক্ষেত্রে অবতল অংশটা প্রতিফলন হিসেবে কাজ করবে, আর এই ক্ষেত্রে উত্তল অংশটা প্রতিফলন হিসেবে কাজ করবে। সো এই ক্ষেত্রে হবে অবতল দর্পণ। তো এই ব্যাপারগুলো আমরা সবাই জানি, তারপর একবার রিভিউ দেওয়া। তাহলে আয়না কয় ধরনের? 2 ধরনের। কি কি? সমতল, গোলীয়। আবার সমতল কয় ধরনের? 2 ধরনের। কি কি? অবতল, উত্তল। ঠিক আছে, যাই হোক, ভালো। কিন্তু এই সমতল, অবতল এবং উত্তল এটা নিয়ে, প্রতিবিম্ব গঠন নিয়ে তোমাদের বইয়ে অনেক পড়াশোনা। আমি জাস্ট একটা ছক দিব, একটা ছকের মধ্যে সব শেষ হয়ে যাবে। জাস্ট একটা ছক দিব, ছকের মধ্যে সব চলে আসবে। তাহলে চলো একটা ছক দিচ্ছি, ছকের মধ্যে সব চলে আসবে। ওকে, চলে আসো। একটা ছকের মধ্যে সব চলে আসবে একেবারে চমৎকারভাবে। দেখো, সবাই 4টা ঘর করে ফেলো খুব দ্রুত। বিসমিল্লাহ, 4টা ঘর করে ফেলো। সবাই 4টা ঘর করে ফেলো। 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর। 4টা ঘর করে ফেললাম। করার পরে একদম উপরে একটা হেডিং দাও। হেডিং দিলাম। হেডিংয়ের মধ্যে দাও সমতল, তারপরে দাও অবতল, তারপরে দাও উত্তল, দর্পণ, অবতল, দর্পণ, সমতল, দর্পণ। এখানে দাও বিষয়। ওকে, ঠিক আছে। একটা ছকের মধ্যে তোমার বইয়ের প্রায় 12 থেকে 14 পৃষ্ঠা চলে আসবে। জাস্ট একটা ছকের মধ্যে চলে আসবে তোমার বইয়ের 12 থেকে 14 পৃষ্ঠা। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসো বিষয়। প্রথমত বিষয় লিখো, একদম শুরুতে বিষয় লিখো। বিষয় হচ্ছে বাস্তব নাকি অবাস্তব, সেই ব্যাপারটা আমরা দেখব। সোজা নাকি উল্টা, সেই ব্যাপারটা আমরা দেখব। প্রতিবিম্বের কথাই বলছিলাম। ছোট, বড় নাকি সমান, এই ব্যাপারটা আমরা দেখব। তারপর অবস্থানটা কোথায় সেটা আমরা দেখব। তাহলে এই ছকটা কিসের ছক? এই ছকটা হচ্ছে আয়নাতে প্রতিবিম্ব কেমন হয়, তার মানে প্রতিবিম্বের প্রকৃতির ছক। তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়, কোন আয়নাতে কেমন প্রতিবিম্ব দেখা যায়, এই ছকটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। এই একটা ছক পড়লেই পরীক্ষায় কমন, ইনশাল্লাহ। এসএসসি পরীক্ষায়ও কমন, আবার সেরা কলেজেও কমন। ঠিক আছে, আসো বাস্তব বা অবাস্তব, সোজা বা উল্টা, ছোট বড় বা সমান, অবস্থান। ওকে, তাহলে আসো সমতল দর্পণে কি বাস্তব হয় না অবাস্তব হয়? ভাইয়া বাস্তব নাকি অবাস্তব বুঝবো কেমনে? যেই পাশে লক্ষ্যবস্তু থাকবে, যেই পাশে বস্তু থাকবে, ওই পাশেই যদি প্রতিবিম্ব হয় বাস্তব। যেই পাশে আমি, ওই পাশেই আমার প্রতিবিম্ব হলে বাস্তব। যেই পাশে আমি, তার বিপরীত পাশে হলে অবাস্তব। এটা কেমনে বুঝবো? দেখো, একদম সিম্পল ব্যাপার। তোমরা যে স্ক্রিনে আমাকে দেখছো, বলো তো স্ক্রিনের এই পাশে আমি আছি কিনা? আসলে আছি, কিন্তু দেখো আমি কিন্তু স্ক্রিনের এই পাশেই আছি। আচ্ছা, আমি বাস্তবেই আছি, আমি বাস্তব, কিন্তু আমি অবাস্তব না, কিন্তু আমি প্রতিবিম্ব না, আমি বাস্তবে আছি এখানে। তাহলে আমি বাস্তব কিন্তু।
কিন্তু আমি যদি আয়নার সামনে দাঁড়াই, আমি আছি এ পাশে কিন্তু আমাকে দেখাচ্ছে আয়নার ভিতরে। ওরে ভাই, আমি আয়নার ভিতরে ঢুকলাম কেমনে? ওরে ভাই, আমি আয়নার ভিতরে ঢুকলাম কেমনে? আমি তো আয়নার ভিতরে ঢুকতে পারি নাই, আমি আয়নার মধ্যে ঢুকে গেলাম কেমনে? তাহলে ওইটা কিন্তু অবাস্তব। ভাই আমি এখানে আছি, আমাকে আয়নার ভিতর ঢুকাই দিয়েছে, আমি কিন্তু আয়নার ভিতরে নাই ভাই, ওইটা অবাস্তব। কিন্তু তোমরা যখন আমাকে দেখছো স্ক্রিনের পাশে, আমি কিন্তু আসলে আছি, এই যে আমি কিন্তু আমি প্রতিবিম্ব না ভাই, আমি বাস্তব। তাহলে একটা দর্পণ, একটা আয়না, আয়নার যে পাশে তুমি আছো ওই পাশেই যদি তোমার প্রতিবিম্ব হয় তাহলে বাস্তব। আয়নার যে পাশে তুমি আছো তার বিপরীত পাশে যদি তোমার প্রতিবিম্ব হয় তাহলে অবাস্তব। আয়নার বিপরীত পাশে, অর্থাৎ তুমি আছো এক পাশে, তোমাকে দেখাচ্ছে আরেক পাশে, তাহলে অবাস্তব। তো এটা কখন হবে? এটা আয়নার ক্ষেত্রে হবে, সমতল আয়নার ক্ষেত্রে হবে। তাহলে সমতল আয়না কেমন? সমতল আয়না হচ্ছে অবাস্তব। তারপরে উত্তল আয়না কেমন? উত্তল আয়নাও হচ্ছে অবাস্তব। আর অবতল আয়না কেমন? অবতল আয়না হচ্ছে বাস্তব। যদিও একটা অবস্থান আছে অবাস্তব আসে, ওইটা বাদ দিলে বাস্তব, অর্থাৎ অবতল আয়না বাস্তব। তাহলে অবতল দর্পণ হলে সেটা বাস্তব, সমতল দর্পণ হলে অবাস্তব, উত্তল দর্পণ হলে অবাস্তব। ঠিক আছে, সোজা না উল্টা? এখানে একটা চমৎকার মজা আছে, চমৎকার মজা। বাস্তব হইতে হলে উল্টে যাবে, বাস্তব হইতে হলেই উল্টে যাবে। কেন 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 বাস্তব হইতে হলে উল্টে যাবে? এটার ব্যাখ্যাটা দিচ্ছি আমি, দেখো শুনো। বাস্তব হইতে হলে কেন উল্টে যাবে? আমরা যখন কোনো একটা বাস্তব প্রতিবিম্ব দেখি, আমাদের মাথায় যায় সেটা, মাথার মধ্যে, যে চোখের মধ্যে যায়, চোখের মধ্যে আছে রেটিনা করে কি বিম্বটাকে উল্টাই দিয়ে মাথায় পাঠাই, ব্রেনে পাঠাই। তাহলে আমরা একটা বাস্তব জিনিস দেখলাম, রেটিনার মধ্যে সেটা উল্টে গিয়েছে, তারপর ব্রেনে পাঠাইছে। তো এখন তাহলে আমরা উল্টা দেখব, সব কিছুকে উল্টা দেখব, মাথা দেখব নিচে, পা দেখব উপরে। তাহলে আমাদের কি করা দরকার? আমাদের দরকার হচ্ছে আমাদের চোখে রেটিনার মধ্যে উল্টাভাবে পাঠানো। আমরা যদি আমাদের চোখে উল্টাভাবে পাঠাই, রেটিনা আবার উল্টাই দিবে, 2 বার উল্টাই দিলে সোজা হয়ে যাবে। তাই আমাদের চোখের লেন্সের মধ্যে, এই যে লেন্স, আমাদের চোখের লেন্সের মধ্যে যা আসে উল্টাভাবে আসে, সেটা বাস্তব জিনিস আমাদের চোখ উল্টাভাবে আসে, তারপর রেটিনায় গিয়ে সেটা আবার উল্টাই দেয়। আমাদের চোখে আসবে উল্টাভাবে, রেটিনা আবার উল্টাবে, ডাবল উল্টাইলে সোজা দেখব। তাহলে যে কোনো বাস্তব জিনিস উল্টা হয়ে যায়। তাহলে বাস্তব মানে উল্টা, যেখানেই বাস্তব দেখিবে সেটাই উল্টা হইবে, এটা আজীবন সত্য হইবে। যেখানেই বাস্তব দেখিবে সেটাই উল্টা হইবে, আর অবাস্তব হলে সোজা হবে। অবাস্তব জিনিস সোজা। তাহলে অবাস্তব, আয়নার মধ্যে যাই অবাস্তব তাই সোজা দেখাবে, অবাস্তব হলে সোজা, বাস্তব হলে উল্টাই দিবে। ঠিক আছে, ছোট বড় সমান, খুবই ইম্পর্টেন্ট এটা। সমতল দর্পণে সমান দেখায়, অর্থাৎ দেখো না, আয়নার সামনে দাঁড়ালে আমি যত বড় আমি তত বড়ই দেখতেছি। এই যে আয়নার সামনে দাঁড়ালে, আয়না মানে সমতল আয়না আর কি, আমাদের যে ওয়াশরুমের আয়না বা আলমারির আয়না, ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালে আমি যেমন তেমনই দেখতেছি, তাহলে সমান। অবতল দর্পণে দাঁড়ালে বড় দেখায়, বিবর্ধিত। যেমন ম্যাগনিফাইং যে গ্লাস আছে, ম্যাগনিফাইং গ্লাসের আয়না বড় করে দেখায়, বিবর্ধিত। আর উত্তল আয়নাতে ছোট দেখায়। উত্তল আয়না কোথায় দেখতে পাই? ওই যে গাড়ির যে লুকিং গ্লাস, হুন্ডাতে যে লুকিং গ্লাস থাকে, গাড়িতে যে লুকিং গ্লাস থাকে, ওইটা হচ্ছে উত্তল আয়না। তো লুকিং গ্লাসে অনেক বড় একটা বাসকে ছোট করে দেখায়, অনেক বড় একটা বাস লুকিং গ্লাসে ছোট করে দেখায়, তাহলে লুকিং গ্লাস এটা হচ্ছে ছোট। তাহলে আমার সমতল আয়না সমান, অবতল আয়না বড় দেখায়, উত্তল আয়না ছোট দেখায়। সমতল আয়না সমান দেখায়, বিবর্ধিত দেখায়, ছোট দেখায়। অবস্থান, সমতল আয়নাতে অবস্থান কোথায় দেখো? লক্ষ্যবস্তুর অবস্থান যেখানে, প্রতিবিম্বের অবস্থানও সেখানে। ইউ সমান ভি, ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, ভি হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, ভি হচ্ছে প্রতিবিম্বের অবস্থান। তাহলে ইউ যেখানে, ভিও ঠিক সেখানে, কিন্তু বিপরীত দিকে হওয়ায় মাইনাস ভি। তাহলে ইউ সমান মাইনাস ভি। ইউ সমান মাইনাস ভি দ্বারা কি বোঝায়? লক্ষ্যবস্তু যত সামনে, প্রতিবিম্ব আয়নার তত পেছনে, ঠিক সেম। খুব ইম্পর্টেন্ট। লক্ষ্যবস্তু যদি আয়নার 2 মিটার সামনে দাঁড়ায়, প্রতিবিম্ব 2 মিটার পেছনে হবে। আমি যদি 3 মিটার সামনে দাঁড়াই, আয়নার পেছনে 3 মিটার দূরে দেখাবে। তাহলে হচ্ছে সমান দূরত্বে থাকে। এবং মাইনাসটা কিসের কারণে? পেছনে হওয়ার কারণে, পেছন দিকে হওয়ার কারণে মাইনাস। আচ্ছা, অবতল দর্পণের ক্ষেত্রে কি হয়?
অবতল দর্পণের ক্ষেত্রে অবস্থানটা একটা রোলস আছে, এই রোলসটা এখন লাগবে না, আমি দেখাবো একটু পরে দেখাচ্ছি। এটার একটা রোলস আছে, এই রোলসটা আমি দেখাবো। রোলস, অবতল দর্পণ অবস্থানের একটা রোলস আছে। উত্তল দর্পণে সব সময়, একদম অলওয়েজ উত্তল দর্পণে সব সময় ফোকাস ও মেরুর মাঝখানে হবে, সব সময় ফোকাস ও মেরুর মাঝখানে হবে উত্তল দর্পণে। ফোকাসকে এফ দিয়ে প্রকাশ করেছি, মেরু, ফোকাস এবং মেরুর মাঝখানে হবে, সব সময় ফোকাস এবং মেরুর মাঝখানে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে। আর অবতল দর্পণের ক্ষেত্রে রোলস আছে, আমি দেখাচ্ছি রোলসটা। আর সমতল দর্পণের ক্ষেত্রে আয়না যত সামনে দাঁড়াবা আয়নার ঠিক তত পেছনে দেখা যাবে, ইউ সমান -b। তাহলে এই ছকটা সবাই লিখে নাও। এই একটা ছকের মধ্যে তোমার বইয়ে সব কিছু চলে এসছে, প্রতিবিম্ব নিয়ে যত পড়া সব চলে আসছে একটা ছকের মধ্যে। সবাই বুঝতে পেরেছো কিনা একটু বলবে, সবাই একটু বলবে বুঝতে পেরেছো কিনা। খুবই ইম্পর্টেন্ট ভাই, একটা চ্যাপ্টার এগুলা কিন্তু তোমার নিজে নিজে শেষ করতে অনেক সময় লাগবে, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? একটু করে জানাও বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, রুলস অফ 6, ভেরি গুড। এটা হচ্ছে রুলস অফ 6 বলা হয়। হাসিব, ভেরি গুড হাসিব। ওকে, এখন আমরা রুলস অফ 6টা দেখব। তাহলে এইটুকু পর্যন্ত আমরা মোটামুটি সবাই ক্লিয়ার। সমতল দর্পণে অবাস্তব, উত্তল দর্পণে অবাস্তব, অবতল দর্পণে বাস্তব। যেখানেই অবাস্তব হবে সেখানেই সোজা, বাস্তব হলে উল্টা। তারপরে এখানে সমান, বিবর্ধিত ছোট, এই। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের। আর এগুলা দেখো পুরো তোমার বইয়ের 10-12 পৃষ্ঠাকে এক পৃষ্ঠায় নিয়ে এসেছে, খুবই দরকার। এবার এখানে যে রোস্ট আছে সে রোস্ট আমরা একটু দেখব, তারপরে আমরা আমাদের কনসেপ্ট 5কে বিদায় দিব, তারপর কনসেপ্ট 6-এ যাব, তারপর কনসেপ্ট 7-এ যাব, অতঃপর চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে কত সৌভাগ্যবান তোমরা, ফ্রিতে একটা পুরো চ্যাপ্টার শেষ করে ফেলছো। তোমার কিন্তু একটা পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, তোমার এসএসসি পরীক্ষার জন্য কিন্তু খুবই ভালো এই ব্যাপারটা। ওকে, সো এবার দেখো, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। ভাই এটা অবতল কেন? কারণ হচ্ছে অবতল অংশ কি করবে? প্রতিফলিত করবে। অবতল একটা দর্পণে ফোকাসের দ্বিগুণ দূরত্বে থাকে ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। তাহলে ফোকাস, বক্রতার ব্যাসার্ধ। তা আমরা এখানে কিছু অবস্থানের নাম দিব। আমরা একদম অসীম যেখানে আছে অসীমটাকে দিব 1 নাম্বার। একদম অসীম মানে কি? অনেক দূরে, অনেক দূরে। আচ্ছা, 1 নাম্বার। তারপর অসীম এবং বক্রতার এই যে ব্যাসার্ধের মাঝখানের এই জায়গাকে দিব 2 নাম্বার। ঠিক বক্রতার ব্যাসার্ধের জায়গাটাকে দিব 3 নাম্বার। এরপর ঠিক বক্রতার ব্যাসার্ধ থেকে ফোকাসের মাঝখানের জায়গাটাকে আমরা দিব 4 নাম্বার। ঠিক ফোকাসকে আমরা দিব 5 নাম্বার। ফোকাস এবং মেরু, এটা হচ্ছে মেরুর মাঝখানের জায়গাটাকে দিব 6 নাম্বার। তাহলে এটা হচ্ছে রোল অফ 6। রোল অফ 6 মানে 6টা অবস্থান। অসীম 1 নাম্বার, তারপর অসীম এবং বক্রতার মাঝখানে 2, তারপর 3, 4, 5, 6। তোমরা অনেকেই এই ব্যাপারগুলো জানো, তারপর আমি একবার দেখানো। তাহলে দেখো কিভাবে লিখবো। 1 এর নিচে 2, 2 এর নিচে 3, আবার 3, তারপর 3 লিখলাম না, 4, তারপর 5, এভাবে লিখে ফেলা। তাহলে 1 2 3 4 5 পর্যন্ত। 6 এখানে নাই, 6 আসবে না। 6-এ বস্তু রাখলে সেটা ভিন্ন ঘটনা ঘটে। 6-এ বস্তু রাখলে সেটা কখনো মিলিত হবে না, অসীমে গিয়ে হইতে পারে, মিলিত হয় না। 6 আপাতত আউট অফ কাউন্ট, 6 বাদ। ঠিক আছে, 6 বাদ দিলাম 5 পর্যন্ত। তাহলে দেখো 1 2 3 3 4 5, অর্থাৎ এভাবে করে যাবে 1 2 3 4 5। তো এই 3 দুইটা সেম না, 3 দুইটা সেম না, তাই আমরা এই 3টাকে মাঝখানে নিয়ে আসলাম, যেহেতু সেম 3। তাহলে এটাকে দেখতে এই যে দেখো 1 2 3 4 5 বি এর মতো দেখায়, এই যে। তাহলে একটা ভি দাও, দিলাম। ভি এর মধ্যে দাও 1, তারপর দাও 2, তারপর দাও 3, তারপর দাও 4, তারপর দাও 5। তাহলে কি হয় দেখো, বস্তুকে 1-এ রাখলে 5-এ প্রতিবিম্ব গঠিত হবে, 5-এ রাখলে 1-এ গঠিত হবে, 2-তে রাখলে 4-এ হবে, 4-এ রাখলে 2-তে হবে, 3-তে রাখলে 3-তে হবে। তাহলে বস্তুকে যদি আমি 1-এ রাখি, অসীমে রাখি, ফোকাসে প্রতিবিম্ব গঠিত হবে, 5-এ গঠিত হবে। আবার 5-এ রাখলে অসীমে গঠিত হবে, 2-তে রাখলে 4-এ গঠিত হবে, 4-এ রাখলে 2-তে গঠিত হবে, 3-তে রাখলে 3-তে গঠিত হবে। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধে রাখলে বক্রতার ব্যাসার্ধে গঠিত হবে। তাহলে সবাই লিখে রাখো 1 2 3 4 5। তাহলে 1-এ রাখলে 5-এ, 5-এ রাখলে 1-এ, 2-তে রাখলে 4-এ, 4-এ রাখলে 2-তে, 3-তে রাখলে 3-তে। অর্থাৎ 1-এর সাথে 5-এর সম্পর্ক, 2-এর সাথে 4-এর সম্পর্ক, 3-এর সাথে 3-এর সম্পর্ক। আর এই পজিশনগুলো মনে রাখতে হবে। অসীম 1, তারপর এটা 2,
3 4 5 এইটুকু মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে অবতল দর্পণে প্রতিবিম্বের অবস্থান, রুল অফ 6 বলা হয় এটাকে। ওকে, তা আশা করি মোটামুটি তোমরা অবস্থানগুলো বুঝতে পেরেছো। সবাই লিখে নাও খুব দ্রুত। তারপর আমরা যাব নেক্সট কনসেপ্ট, পরের কনসেপ্টে আমরা যাব। পরের কনসেপ্ট আসো এবার, পরের কনসেপ্ট। ওকে, পরের কনসেপ্ট আসো, নেক্সট কনসেপ্ট। আশা করি এটা সবার লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ। হ্যাঁ ঠিক আছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট ম্যাথমেটিক্যাল কনসেপ্টটাতে যাব। ম্যাথমেটিক্যাল সূত্রগুলো একটু করে দেখাবো। ম্যাথমেটিক্যাল 3টা সূত্র আছে, ম্যাথমেটিক্যাল কনসেপ্টে আসো। তারপরে আমরা যাব লাস্ট কনসেপ্টে। ম্যাথমেটিক্যাল সূত্রগুলো দেখো এবার, সবাই খেয়াল করো ম্যাথমেটিক্যাল সূত্র। ম্যাথমেটিক্যাল সূত্র ভালো করে খেয়াল করো, কিছু ম্যাথমেটিক্যাল সূত্র তোমাদেরকে এখন দেখাবো। ওকে, 1 নম্বর ম্যাথমেটিক্যাল সূত্র এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে ফোকাস ইজ ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধ বাই 2 বক্রতার ব্যাস বাই 4। 1 নম্বর সূত্র, যেখানে এফ হচ্ছে ফোকাস, আর হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, ডি হচ্ছে বক্রতার ব্যাস, বক্রতার ব্যাস। তো এফ ফোকাস ইজ ইকুয়াল টু বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, আর যদি ব্যাস নিই, ব্যাস ব্যাস মানে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তার মানে ব্যাসার্ধে ব্যাস নিলে ব্যাসের 4 ভাগ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ব্যাস, ব্যাসের 4 ভাগ। 2 নম্বর সূত্র, 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। যদিও এটা লেন্সের জন্য, এটা কার জন্য? এটা লেন্সের জন্য। যদিও এটা লেন্সের জন্য, তারপর আমরা অনেক সময় প্রতিফলনের ক্ষেত্রে অনেক ইউজ করে। যদি এটা লেন্সের জন্য, আমি আগে বলে দিচ্ছি এটা লেন্সের জন্য, তারপর আমরা অনেকে ইউজ করি। সমান হচ্ছে 2/r সমান হচ্ছে 4/d। তাহলে এই যে সূত্রটা, এটা হচ্ছে লেন্সের সূত্র। লেন্স থাকলে ব্যবহার করা যাবে, অনেক সময় তোমাকে দর্পণের জন্য দিয়ে দিবে, সেই জন্য শিখে রাখো লেন্সের জন্য সূত্রটা। 1/u প্লাস 1/v সমান 1/f সমান 2/r সমান 4/d। 1/u, ইউ কি? ইউ হচ্ছে লক্ষ্যবস্তুর অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান। ভি হচ্ছে প্রতিবিম্বের অবস্থান, আমরা সবাই জানি ভি হচ্ছে প্রতিবিম্ব, সমান 1/f। সাথে আমি এক্সটেনশন করেছি 1/f দেওয়া যে কথা, f এর জায়গায় r/2 বসাও। r/2 বসালে r/2 বসালে 2 উপরে চলে যাবে, 2/r হবে। অথবা d/4 বসাও, 4 উপরে চলে যাবে, d হবে। এটা হচ্ছে 2 নম্বর সূত্র, ম্যাথমেটিক্যাল সূত্র। 3 নম্বর সূত্র সবাই ভালো করে খেয়াল করে নাও। 3 নম্বর সূত্র হচ্ছে বিবর্ধন। 3 নম্বর সূত্র কি? বিবর্ধন। বিবর্ধন m ইজ ইকুয়াল টু l প্রতিবিম্ব, প্রতিবিম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই l লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য। তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দিয়ে যদি ভাগ করে দাও, ভাগ করে দাও, তাহলে কি পাবে? তুমি বিবর্ধন পাবে। কি পাবে? বিবর্ধন পাবে। তাহলে বিবর্ধন হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্যকে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দিয়ে ভাগ করা। তো এই যে ম্যাথমেটিক্যাল সূত্রগুলো লিখে দিয়েছি, এখান থেকে কিন্তু পরীক্ষায় ম্যাথ করতে দিবে। নটরডেমে, সেন্ট জোসেফে, হোলি ক্রসে, সেরা কলেজে ম্যাথ আসবে এই জায়গা হতে। এখন আমরা ম্যাথ দেখব, ম্যাথে ঝাঁপিয়ে পড়ব। আসো ম্যাথে ঝাঁপিয়ে পড়ি। ওকে, এখান থেকে যে ধরনের ম্যাথগুলো আসবে বা যে ধরনের কনসেপ্টগুলো আসবে আমরা এখন সেটা দেখব। লিখে নাও, খুব দ্রুত লিখে নাও, লিখে নাও, দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও, দ্রুত লিখে নাও। লেখা শেষ? হ্যাঁ ঠিক আছে, লিখে নাও, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। ওকে, তাহলে এখান থেকে পরীক্ষায় যেসব ম্যাথ আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আমি যা যা দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে চলে আসার সম্ভাবনাটা বেশি। 1 নম্বর হচ্ছে সমতল দর্পণের m কত? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। আমি লিখে দিচ্ছি কিছু প্রশ্ন। সমতল দর্পণের m কত? সমতল দর্পণের m কত? তারপর 2 নম্বর প্রশ্ন, অবতল দর্পণের m 1 এর বড় না ছোট? তারপর প্রশ্ন করেছে একটি গোলকের ক্ষেত্রফল
4 পাই হলে ফোকাস কত? তারপর প্রশ্ন করেছে লক্ষ্যবস্তু 6 সেন্টিমিটার সামনে হলে সমতল দর্পণে প্রতিবিম্ব কত সেন্টিমিটার পেছনে হবে? এই প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায়, লিখে দিচ্ছি, লিখে নাও পরীক্ষায় আসতে পারে, লিখে নাও। সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? এই প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে, লিখে নাও। ওকে, এইগুলাই আর দিব না। সো দেখো, যেই 5টা প্রশ্ন লিখেছি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সো তোমাদের জন্য ভালো করে নিয়ে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো, ঠিক আছে? 6 নম্বর কনসেপ্টের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এগুলো। সমতল দর্পণের এম কত? অবতল দর্পণের এম 1 এর বড় না ছোট? একটি গোলকের ক্ষেত্রফল 4 পাই হলে ফোকাস কত? লক্ষ্যবস্তু 6 মিটার সামনে হলে প্রতিবিম্ব কোথায়? সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? এই হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? একটা একটা করে বা সলভ করব। প্রথমেই আসো সমতল দর্পণের এম কত? সমতল দর্পণে এম মানে কি? এম মানে হচ্ছে এল প্রতিবিম্ব ডিভাইডেড বাই এল লক্ষ্যবস্তু। এখন সমতল দর্পণে প্রতিবিম্ব যত বড়, যত লম্বা, লক্ষ্যবস্তু তত লম্বা, তাহলে দুটো আসলে সেম, ফলে এম 1। তাহলে সমতল দর্পণের এম হচ্ছে 1। আজীবন মনে রাখবা, আজীবন সমতল দর্পণের এম হচ্ছে 1। কারণ এম মানে কি? এম মানে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব কত বড় বা কত ছোট। লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব কত বড় বা কত ছোট? উত্তর হচ্ছে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব একদম সমান, লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব সমান হয় m1। এরপর আসো অবতল দর্পণে m মানে বিবর্ধন 1 এর বড় না ছোট? এখন তুমি বলো কি হবে? m is equal to, আমরা জানি l প্রতিবিম্ব ডিভাইডেড বাই l লক্ষ্যবস্তু। এখন অবতল দর্পণের ক্ষেত্রে বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, মানে বড় প্রতিবিম্ব পাওয়া যায়, ফলে উপরের এই জিনিসটা বড় হয়, নিচের এই জিনিসটা ছোট হয়। তো ছোট একটা সংখ্যা দিয়ে বড় একটা সংখ্যাকে ভাগ করলে 1 এর বড় পাওয়া যায়, 1 এর বড় পাওয়া যায়। তাহলে এটা কি 1 এর বড় হবে না ছোট হবে? উত্তর হচ্ছে 1 এর বড় হবে, 1 এর বড় হবে। তাহলে আমার অবতল দর্পণে 1 এর বড় হয় আর উত্তল দর্পণে 1 এর ছোট হয়। এই বিবর্ধনগুলো তোমাকে জানতে হবে। তাহলে ওই যে তোমাদেরকে সমতল, অবতল, উত্তলের একটা ছক করে দিয়েছি না, ওইখানে বিবর্ধনটাও লিখে রাখতে পারো। সমতল দর্পণের বিবর্ধন 1, অবতল দর্পণের বিবর্ধন 1 এর বড়, উত্তল দর্পণের বিবর্ধন 1 এর ছোট। আচ্ছা, এরপরের প্রশ্ন, একটি গোলকের ক্ষেত্রফল 4 পাই হলে ফোকাস কত? ক্ষেত্রফলের সাথে ফোকাসের সম্পর্ক এটা একটু পরে করাই দিচ্ছি। একটা গোলকের ক্ষেত্রফল 4 পাই হলে ফোকাস কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাক্সিমাম স্টুডেন্ট পারে না এই প্রশ্নগুলো, দেখাই দিব আজকে। লক্ষ্যবস্তু 6 মিটার সামনে হলে সমতল দর্পণে প্রতিবিম্ব কত সেন্টিমিটার পেছনে হবে? 6 সেন্টিমিটার পেছনে হবে, কারণ সমতল দর্পণে লক্ষ্যবস্তু যেখানে, প্রতিবিম্ব ঠিক তার তত পেছনে। সমতল দর্পণে ফোকাস দূরত্ব কত? সমতল দর্পণে কোনো ফোকাস নাই, সমতল দর্পণে ফোকাস f = r/2। এখন সমতল দর্পণের আর হচ্ছে অসীমে, অসীম বাই 2 মানে হচ্ছে অসীম, অসীমকে যাই দ্বারা ভাগ করো অসীমই হবে। সমতল দর্পণের ফোকাস হচ্ছে অসীমে। কেন সমতল দর্পণের ব্যাসার্ধ অসীম? কারণ আমরা জানি ব্যাসার্ধ কার থাকে, কার ব্যাসার্ধ হবে বলো তো? বৃত্তের ব্যাসার্ধ হয়, বৃত্তের ব্যাসার্ধ হয়। এখন সমতল তো আর বৃত্ত না, আমার গোলকের ব্যাসার্ধ হয়, গোলকের ব্যাসার্ধ হয়, গোলীয় দর্পণের ব্যাসার্ধ হয়। সমতল দর্পণ তার কি নয়, সমতল দর্পণ তার গোল নয়, ওটা তো সমতল। তাহলে তার ব্যাসার্ধ অসীম, তার ব্যাসার্ধ অনেক বিশাল, অনেক বিশাল, তার ব্যাসার্ধ অসীম। তাহলে সমতল দর্পণের ব্যাসার্ধ অসীম হওয়ায় ফোকাস কি হবে? অসীম হবে, ফোকাস অসীমে। সমতল দর্পণের ফোকাস আবার 0 বসাই দিও না, সমতল দর্পণের ফোকাস হচ্ছে অসীম। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীমে। তাহলে সর্বশেষ গোলকের ক্ষেত্রফল কত? ওকে, তাহলে আসো গোলকের ক্ষেত্রফল কত, খুব ইম্পর্টেন্ট। গোলকের ক্ষেত্রফল কত? দেখো সবাই ভালো করে,
তোমরা অনেকেই ক্লাস করতেছো না, এগুলো কিন্তু ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিলে হয়তো করবে। আমরা কত আর আমাদের ক্লাসগুলো কি খারাপ হয়? তোমরা কেন ক্লাস করো আমি বুঝি না, এবং তোমাদের ফ্রেন্ডদেরকে কেন বলো না বুঝি না। আজকে বেশি বেশি করে বলবে তোমরা। তাহলে দেখো গোলকের ক্ষেত্রফল 4 পাই দেওয়া আছে। গোলকের ক্ষেত্রফল দেওয়া আছে 4 পাই। আমরা জানি গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর এটার মান দেওয়া আছে 4 পাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কয়ার, আর দেওয়া আছে 4 পাই আর স্কয়ার, গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 4 পাই আর স্কয়ার সমান যদি 4 পাই হয়, তাহলে আর স্কয়ার সমান আসলে 1, কারণ 4 পাই চলে যাবে, তাহলে আর স্কয়ার সমান 1 থাকবে। তাহলে আর সমান 1 হবে, কারণ প্লাস মাইনাস তো হবে না, গোলকের ব্যাসার্ধ তার মাইনাস হয় না, তাহলে 1 হবে। তাহলে আর যদি 1 হয় তাহলে ফোকাস কত? r/2 সমান হাফ হবে। তাহলে গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, এটা সমান দেওয়া আছে 4 পাই, তাহলে গোলকের ক্ষেত্রফল দেওয়া আছে 4 পাই, তার মানে আর এর মান 1। আর এর মান 1 হলে ব্যাসার্ধের ফোকাসের মান হাফ হবে। এই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই মজার একটা প্রশ্ন। সর্বশেষ কনসেপ্ট, শেষ ভালো যার সব ভালো তার, একদম আজকের ক্লাসের সর্বশেষ কনসেপ্ট। সবাই ভালো করে খেয়াল করো, এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবেই পাবে। সর্বশেষ কনসেপ্ট, একটা ছক করে দিব, লিখে নাও আয়নার ব্যবহার। কনসেপ্ট 7 আয়নার ব্যবহার, একটা ছক করে দিব, ছকটা লিখে নাও। সর্বশেষ আজকের দিনে আয়নার ব্যবহার, আয়নার ব্যবহার। ওকে, সবাই ভালো করে খেয়াল করো। আবার সে আগের মতো ছক করে ফেলো। একটা হচ্ছে সমতলের জন্য করবা, একটা অবতলের জন্য করব, আর একটা উত্তলের জন্য করব। করার পরে একটা ছক করে ফেলো। এবার আমরা দেখব কোন আয়না কোথায় ব্যবহার করতে হয়। একদম সহজ ব্যাপার। সমতল আয়না ব্যবহার করা হয় চেহারা দেখার জন্য, তারপর হচ্ছে সেলুনে, তারপর হচ্ছে বিউটি পার্লারে রূপচর্চার জন্য, রূপচর্চার জন্য সমতল আয়না ব্যবহার করা হয়। আর কোথায় ব্যবহার করা হয়? পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, লিখে নাও, খুব দ্রুত লিখে নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি। অবতল আয়না ব্যবহার করা হয় দন্ত চিকিৎসক, দাঁতের ডাক্তার। 2 নম্বর ব্যবহার করা হয় টর্চ লাইটে। 3 নম্বর ব্যবহার করা হয় দূরবীনে। উত্তল আয়না কোথায় ব্যবহার করা হয়? গাড়ির লুকিং গ্লাসে। শেষ, আর দিব না, লিখে নাও। এই হচ্ছে আমাদের আয়নার ব্যবহার। যা যা লিখে দিয়েছি এখান থেকে পরীক্ষা আসবে, একটা ছকের মধ্যে সব চলে আসছে। খুব দ্রুত লিখে নাও। ওকে, লেখা শেষ হলে দেখো, এবার লেখা শেষ হলে একটু দেখো। সমতল আয়না মানে হচ্ছে সমতল আয়নায় তুমি বস্তু যেমন তেমনই দেখবে। তা আমরা আমাদের চুল কাটার সময়, দাড়ি কাটার সময়, মুছ কাটার সময়, মেকআপ করার সময় আমরা যদি তেমন না দেখি তাহলে তো উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে আমাদের চুল দাড়ি কাটার সময়, মেকআপ করার সময়, ব্রু প্লাক করার সময়, আইব্রো দেওয়ার সময়, লিপস্টিক দেওয়ার সময় যেমন চেহারা তেমন দেখতে হবে। তাহলে সেলুনে, চেহারায়, বিউটি পার্লারে যেমন চেহারা তেমন দেখতে হবে। তাই কি ব্যবহার করা হয়? সমতল আয়না ব্যবহার করা হয়। আর পাহাড়ি রাস্তার বাঁকে মানে হচ্ছে, মনে করো অনেক সময় 90 অ্যাঙ্গেলে বাঁক নিতে হয়, 90 অ্যাঙ্গেলে, তখন এই 90 অ্যাঙ্গেলে এখানে একটা আয়না বসানো হয়, যাতে এই পাশের গাড়ি আয়না দেখতে পারে, ওই পাশের গাড়িও আয়না দেখতে পারে। তাহলে যখন 90 অ্যাঙ্গেলে বাঁক নিতে হয় তখন কিন্তু এই পাশের গাড়ি ওই পাশ দেখে না, ওই পাশের গাড়ি এই পাশ দেখে না, একটা আয়না দিয়ে দেওয়া হয়, আয়নাতে দুটাই দেখা যায়। তাহলে পাহাড়ি রাস্তায় 90 ডিগ্রি কোণে বাঁক নেওয়ার সময় এ ধরনের একটা আয়না বসানো হয়। অবতল মানে কি? বড় করে দেখাবে। আমি এখানে পাশে লিখে দিচ্ছি, অবতল মানে কি? বড় করে দেখাবে। আর উত্তল মানে কি? ছোট করে দেখাবে। সমতল মানে কি? সমান দেখাবে। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে বড় করে দেখা দরকার কোথায়? দাঁতের ডাক্তাররা বড় করে দেখা দরকার, দাঁতের চিকিৎসকরা যারা দাঁতের ডাক্তার আছে তারা যাতে বড় করে দেখতে পারে। শুধু কি দাঁত না, চোখের ডাক্তারও বড় করে দেখতে হবে। চোখের ডাক্তার, দাঁতের ডাক্তার, তাহলে ডাক্তাররা যেটা ব্যবহার করে, যে আয়না ব্যবহার করে, ওইটা হচ্ছে অবতল।
অনেক সময় দেখা যায় না পেপসোডেন্টের অ্যাডে, পেপসোডেন্ট, কোলগেট, এইসব অ্যাডে দেখা যায় ওই যে ম্যাগনিফাইং গ্লাস দেখা যায়, এই যে ওইগুলো হচ্ছে অবতল আয়না, বড় করে দেখায়। টর্চ লাইট বড় করে দেখায়। দূরবীন, দূরবীন মানে বড় করে দেখতে হবে, তাহলে বড় করে। আর উত্তল হচ্ছে ছোট, তার মানে গাড়ির লুকিং গ্লাস। তোমরা দেখবা গাড়ির লুকিং গ্লাসে পেছনের বড় একটা গাড়ি, পেছনের পুরো সিনারিও লুকিং গ্লাসে দেখা যায়, গাড়ির লুকিং গ্লাসে। তাহলে লুকিং গ্লাসে বড় জিনিসকে ছোট করে দেখাতে হবে, তাই উত্তল আয়না ব্যবহার করা হয়। এই হচ্ছে আজকের ক্লাস। সবাই বুঝতে পেরেছো কিনা বলো, পুরো চ্যাপ্টার শেষ করতে পেরেছি কিনা সেটাও বলো, ঠিক আছে? ওকে, তোমার দাঁতে কি লবণ আছে এটার জন্য কিন্তু এটা ব্যবহার করে। ভেরি গুড। আজকে আমি খুবই হতাশ, খুবই খারাপ লেগেছে তোমাদের উপস্থিতি দেখে। ভাইয়া এত কষ্ট করে 2 ঘন্টার মতো ক্লাস নিয়েছি, নিজে অসুস্থ, তার মধ্যে হচ্ছে নিজের পরীক্ষা, এরপরও তোমাদের একটা ক্লাস নিয়েছি, রাতে আরও একটা ক্লাস, আরও 2টা ক্লাস আছে। দেখো তোমাদের জন্য ভাইয়া কষ্টগুলো করতেছি, এবং ফ্রিতেই, কোনো টাকা পয়সাও দাবি করি না, এবং বলেও দিয়েছি এটা পুরোটা ফ্রি কোর্স হবে। আমি একবারের জন্য বলি না যে আমাদের পেড কোর্স আছে, আমি পুরো সেরা কলেজ ভর্তি প্রোগ্রামটা ফ্রিতে পড়াবো। দেখো অন্যান্য জায়গায় 1 মাস ফ্রি ক্লাস দিয়ে পেড কোর্স, 1 সপ্তাহ ফ্রি ক্লাস দিয়ে পেড কোর্স, আমরা ওই কাজটা করি নাই। পুরো সেরা কলেজটা আমরা ফ্রিতে তোমাদেরকে দিচ্ছি। এতে করে শুধু সেরা কলেজেরটা পড়াচ্ছি, পুরো একটা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। যেদিন যেটাই পড়াচ্ছি ওই দিন একটা চ্যাপ্টার শেষ হচ্ছে। বায়োলজির কথা দেখো, বায়োলজিও সেম, ম্যাথে দেখো, ম্যাথও সেম। তারপরেও তোমরা ক্লাস করছো না, তোমাদের ফ্রেন্ডদেরকে বলছো না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। একটু কাইন্ডলি সবাই সবার ফ্রেন্ডদেরকে বলবে ক্লাসগুলো করে দেখার জন্য, আগের ক্লাসগুলো লিঙ্ক দিবে, তাদেরকে একটু করে বলো সবাই, ঠিক আছে? তোমাদের জন্য ভালো হবে, উপকৃত হবে। আর আমাদের ক্লাস করলে অন্য কোথাও ক্লাস, তোমার পেড ক্লাস করার দরকারও নাই। টাকা পয়সা খরচ করবে কেন? তোমার যদি এতেই হয়ে যায় টাকা পয়সা খরচ করবে কেন? বুদ্ধিমানরা কখনো এই কাজটা করবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।